Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Hello everybody, a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আজকে আমাদের অনুষ্ঠানে তিনজন মানুষকে আমরা এমন পেয়েছি যাদেরকে নতুন করে ইন্ট্রোডিউস করবার কোনো প্রয়োজন নেই, তাও আমার কাজ ইন্ট্রোডিউস করার। আমার কাজ টকিং স্ট্রেট উইথ সন্দীপ only at জাস্ট নিউজে সবাইকে সবার সাথে ইন্ট্রোডিউস করা আর নতুন নতুন বিভিন্ন রকম নিউজ আপনাদের কাছে আনা, বিভিন্ন রকম তথ্য আপনাদের কাছে দেওয়া, যাতে আপনারা উপকৃত হন। মানুষকে সচেতন করাটাই হচ্ছে আমাদের কাজ, কারণ এই সময় দাঁড়িয়ে মানুষের সচেতনতাই কিন্তু সব থেকে বড় অস্ত্র বলে আমার মনে হয়। যতটা আমরা সচেতন থাকব ততটাই কিন্তু আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো এই কোভিড-19 প্যান্ডেমিক থেকে। ইনফ্যাক্ট কোভিড-19 প্যান্ডেমিক নয়, বলে না কাটা ঘায়ে নুনের ছেটা, তো কোভিড-19 প্যান্ডেমিকের পরে হয়েছে করোনা ভাইরাসের, পরে হয়েছে লকডাউনের পরে হয়েছে আমফান ডিজাস্টার, যেটা আমরা বেঙ্গলে যারা আছি প্রত্যেকেই জানি আমফান কি, আমফান কতটা ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় এফেক্ট করেছে। তারপর বলে না আরেকটা কাটা ঘায়ে নুনের ছেটা, সেটা হচ্ছে এখন পঙ্গপাল একটা খুব বড়, যেটাকে বলে মিউকাস, যেটা খেতি বাড়িতে ঢুকে যাচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু ইকুয়ালি এফেক্টেড হচ্ছে। তো এই নিয়ে আজকে আমরা তিনজন খুব ইম্পর্টেন্ট গেস্টকে আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি। A warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. I would like to introduce each one of them in my show. We have an important guest, Mr. Devmallo Banerjee with us. He is the registrar of Camellia Group. A warm welcome to Mr. Devmallo Banerjee in my show. দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমার শোতে। ধন্যবাদ। তার সাথে আমার সাথে আছে থ্যাংক ইউ ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। এন্ড তার সাথে আছে আমার সঙ্গে অনির্বাণ চক্রবর্তী। হি ইজ আ ভেরি রিনাউন্ড ডিরেক্টর ফ্রম ফিল্ম ইন্ডাস্ট্রি। হি ইজ আ ব্রাদার অফ মাইন। আমি ওর ছবিটা দেখেছি 2019 প্রিমিয়ারে গেছিলাম, জাক কলা বলে একটা ফিল্ম বানিয়েছিল, খুব ভালো। দেন পিকলুর জানলা, নোন্টে ফোন্টে ইজ রেডি টু রিলিজ। দেন বন সুন্দরী, মল্লিক বাড়ি, and he's into documentaries, he's into short films, web series, and also he's making films in channels, doing TV works. He's a fantastic person and a very my dear friend of mine, Mr. Anirban Chakraborty in my show. A warm welcome to Anirban Chakraborty in Talking Straight with Sandeep only at Just News. Thank you Sandeep and good evening everyone. আমি আরেকজন মানুষকে আমাদের মধ্যে ইন্ট্রোডিউস করাবো, দ্যাট ইজ শাকিল আনসারি। হি ইজ ফ্রম ঝাড়খণ্ড, হি ইজ দ্য ডিরেক্টর অফ আয়েশা ফাউন্ডেশন ধানবাদ। A warm welcome to Shakil Ansari in my show Talking Straight with Sandeep only at Just News. মানে ঝাড়খণ্ড থেকেও কিন্তু বন্ধুরা আসে আমার শোতে। Today our discussion is ki how corona lockdown has affected the various segments, starting from education segment, starting from real estate segment, starting from film industry, television industry, then OTT platform, everything, shooting industry, because it's not about an individual, it's about the mass, because everybody is working for an institution, it's working for an owner. So এটা সবার জন্য আমাদেরকে ভাবতে হবে, সবার কথা ভেবে আজকে আমাদের অনুষ্ঠানটা। Before starting the program, I would like to thank Sutandra Vania, who is the CEO of Just News and Just Studio, for initiating this great idea of Talking Straight with Sandeep only at Just News. I would like to thank আমাদের প্রতীক, সৌমিতা, চন্দ্রদয়, অরণি, then our editor Shomo, because they are the main back team who are making this program a great hit. I am only the face, nothing else. আর কিছু নয়, তাদের জন্যই আজকে প্রোগ্রামটা হিট হচ্ছে। আর obviously I will like to thank the audiences who are showering love and blessings on me constantly, because তারা আমাকে ভালোবাসছে, তাই জন্যই কিন্তু আমি এরকম ভাবে শোটা করে যেতে পারছি। ওই একটা কথা আছে না, আপনারা যতদিন নেবেন ততদিন আমি থাকবো, যেদিন আপনারা বলবেন আর ভালো লাগছে না সেদিন আমাকে ছেড়ে দিতে হবে। তো আপনারা নিচ্ছেন বলেই, গ্রহণ করছেন বলেই আমি কাজ করতে পারছি, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। কখনো আমি মনে করি যে বিনোদন জগতে যারা আছে, যারা টেলিভিশনের জগতে আছে, বা যারা যে কোনো সেগমেন্টে মিডিয়াতে আছে, যতক্ষণ অডিয়েন্স আছে তাদের পাশে, ততক্ষণ কিন্তু তারা বেঁচে থাকবে। আমি মনে করি বিজনেসের ক্ষেত্রেও তাই, বিজনেসের ক্ষেত্রে যতক্ষণ কাস্টমার আছে, মানে অডিয়েন্স আছে, ততক্ষণ তারা ব্যবসা করতে পারবে। আজকে দিনে পলিটিশিয়ানও তাই, যারা পলিটিক্স করে তাদের ক্ষেত্রেও কিন্তু অডিয়েন্সই হচ্ছে মেইন স্ট্রেংথ। তো অডিয়েন্সটা আছে বলেই আমাদের শোটা কিন্তু হিট হচ্ছে, তারা আমাকে ভালোবেসেছে, তারা আমাকে গ্রহণ করেছে। ফর দ্যাট রিজন আমার কাছে অনেক রকম কোয়ারি এসেছে। আই উইল রিকোয়েস্ট এভরিবডি টু জাস্ট টিউন ইন টু জাস্ট নিউজ, JUSTNEWS। জাস্ট নিউজে আপনারা টিউন করবেন, আপনারা সব রকম আপডেট পাবেন। অ্যান্ড ইফ এনিবডি হ্যাজ এনি কাইন্ড অফ কোয়ারি, আপনাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, জাস্ট লিভ আ মেসেজ ইন মাই অফিসিয়াল ফেসবুক আইডি পেজ সন্দীপ ভট্টাচার্য, SANDEEP BHATTACHARYA। That's my official Facebook ID page.
জাস্ট গো দেয়ার, লিভ আ মেসেজ, আই উইল শিওরলি রিভার্ট ইউ অল ব্যাক। এটা প্লিজ করবেন। আমার প্রোফাইলে গিয়ে, আমার 6টা প্রোফাইল অলরেডি ব্লক, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম দেয়ার, প্লিজ গো টু মাই পেজ অ্যান্ড আই উইল শিওরলি গিভ ইউর আনসার্স। তো আমাদের অনুষ্ঠানের আমি প্রথম প্রশ্ন করব আমাদের দেবমাল্য দাকে। দেবমাল্য দা ইজ ফ্রম এডুকেশন সেগমেন্ট, বাট এটা প্রত্যেকের জন্যই প্রশ্নটা, বাট আমি প্রথমে দেবমাল্য দাকে জিজ্ঞাসা করবো যে ওয়ার্ক ফ্রম হোম কথাটা তোমাদের ইন্ডাস্ট্রির জন্য, এডুকেশন ইন্ডাস্ট্রির জন্য, যেহেতু তুমি ক্যামেলিয়া গ্রুপের রেজিস্টার, তো সেখানে কতটা প্রযোজ্য হয়েছে এই লকডাউনের সময়, কতটা নিজেদের অর্গানাইজেশনকে চালাতে পেরেছো? দেবমাল্য দা প্লিজ বলো, অডিয়েন্স জানতে চায়। এখন ইস্যুটা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম, আমরা তো গোটাটার সাথে হ্যাবিচুয়েটেড নই। এখন এটা বেসিক্যালি আইটি ইন্ডাস্ট্রির টার্ম। শোনা যাচ্ছে? একদম। হ্যালো, হ্যাঁ, উই ক্যান হিয়ার ইউ। এটা বেসিক্যালি আইটি ইন্ডাস্ট্রির টার্ম। তো এখন হচ্ছে যে সিচুয়েশন, সার্কামস্টেন্সিয়াল কম্পালশন এবং সিচুয়েশনের কারণে আমাদেরকে হচ্ছে যে সেই জায়গায় যেতে হয়েছে। এবং বহু ক্ষেত্রেই হচ্ছে যে ধরুন আমি একা হচ্ছে যে 3-4টে কলেজ ম্যানেজ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমরা ওভার টেলিফোন ইনস্ট্রাকশন দিয়ে হচ্ছে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ চালাই। কিন্তু কলেজ মানে তো শুধু অ্যাডমিনিস্ট্রেশন চালানো বা হচ্ছে ম্যানেজারিয়াল কাজটা নয়। কলেজ মানে তো বেসিক্যালি পড়াশোনা। কলেজ মানে তার যে একাডেমিক অ্যাক্টিভিটি, সেই একাডেমিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম, এইটা আমার ধারণা এখনো অবধি বিগত 2-2.5 মাসের যা হচ্ছে সিচুয়েশন পেয়েছি, তাতে করে এটা হচ্ছে যে সাকসেসফুল মডেল নয়। সাকসেসফুল কেননা হচ্ছে যে ক্লাসরুম টিচিং। তোমার মতে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করব। তোমার মতে তুমি যেটা বলতে চাইছো যে আসল তো কাজ হচ্ছে মানুষকে এডুকেট করা, মানুষকে মানে একাডেমিক্সের ক্ষেত্রে মানুষকে একটা জায়গায় রিচ করানো। তো অ্যাডমিনিস্ট্রেশন চালাবার জন্য অল্প হয়তো চালাতে পারছো, কিন্তু সেই সমস্ত যারা ছাত্রছাত্রীরা পড়ছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল নয় ওয়ার্ক ফ্রম হোম, কারণ তারা বেশিরভাগ শিখতেই পারছে না পুরো জিনিসটা। সেটা তোমার বক্তব্য আমার মনে হয়। দেবমাল্য দা, তিনটে কারণ আছে। আমি ফিনান্সকে একটা ইনস্ট্রাকশন দিলাম, একে এত টাকা পাঠাও, এটা হচ্ছে যে আমি অ্যাপ্রুভালটা পরেও দিতে পারি, পোস্ট অ্যাপ্রুভালও হতে পারে, রিটিন ডকুমেন্টেশনটাও পরে হতে পারে, ওভার টেলিফোন সেই কনফিডেন্সিয়ালিটি নিয়ে আমরা কাজ করতেই পারি। আমার অফিসকে আমি ইনস্ট্রাকশন দিতে পারি, ডিএম কে চিঠি করো, ইউনিভার্সিটিকে ওই চিঠি করো, তাকে আমি ওভার টেলিফোন বা হোয়াটসঅ্যাপে হচ্ছে যে লিখে পাঠিয়ে দিচ্ছি, সে হচ্ছে ড্রাফটিং করছে, চেক করছে, ভেরিফাই করছে, এগুলো খুব ইজিলি হয়ে যায়, এগুলো কোনো ইস্যু নয়। কিন্তু বেসিক যে একাডেমিক অ্যাক্টিভিটি, সেই একাডেমিক অ্যাক্টিভিটিতে বেসিক্যালি আমি যেহেতু নিজে ইঞ্জিনিয়ারিং সেক্টরে হচ্ছে বিলং করি, আমি ইঞ্জিনিয়ারিং এডুকেশনের কথাটা দিয়ে শুরু করছি। যে একটা সময় আমরা বলতাম যে বাংলা ইতিহাস এগুলো হচ্ছে ডিস্টেন্সে পড়া যায়, ইঞ্জিনিয়ারিং বা যেগুলো ল্যাবরেটরি বেসড হচ্ছে যে এডুকেশন। আমি একজন ইঞ্জিনিয়ার, তো আমি খুব ভালোভাবেই জানি যে আমি যদি প্র্যাকটিক্যালটা না করি তাহলে আমি তো কিছু শিখতেই পারবো না, গ্রাউন্ড ওয়ার্ক তো আমার জিরো হয়ে যাচ্ছে, যেটা দেবমাল্য দা বোঝাতে চেয়েছে। বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনটা কিন্তু হচ্ছে যে মানে সায়েন্সের অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ফলে সায়েন্সের অ্যাপ্লিকেশনের জায়গাটা কিন্তু হচ্ছে যে আমার ল্যাবরেটরি। সেই ল্যাবরেটরিতে শিখে তবে সে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ইন্ডাস্ট্রিতে যাবে। তো ফলে আমি যদি হচ্ছে যে এখন তাকে থিওরিতে কিছু জুম বা হচ্ছে যে সিসকো বা হচ্ছে মাইক্রোসফট টিম যে কোনো হচ্ছে যে আমি ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকে কিছু আমি শেখালাম, তাকে কিছু পিডিএফ করে নোট দিলাম, তাকে কিছু হচ্ছে যে আমরা কিছু ইন্টারনাল এক্সামও করেছি, হ্যাঁ কিছু সফটওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে যে ইন্টারনাল এক্সাম করেছি এমসিকিউ দিয়ে বা 2 নম্বরের কোশ্চেন দিয়ে, শর্ট অ্যান্সার টাইপ দিয়ে, কিন্তু তাতে করে তার ল্যাবরেটরিটা কিছু হয়নি। ভার্চুয়াল ল্যাবরেটরি সেই যে ইমপ্রুভমেন্ট সেটা হয়নি। সে হয়তো ইউটিউবে দেখে কিছু হচ্ছে সেটআপ শিখতে পারে, কিন্তু রিয়েল টাইমে ল্যাবরেটরি ফেস করার সেখান থেকে আমি তোমার পয়েন্টটাতে আমি একটু হাইলাইট করতে চাই যে প্র্যাকটিক্যালি যদি ছেলেটা বা মেয়েটা যদি না শিখতে পারে গ্রাউন্ড ওয়ার্কে, তাকে যখন ফ্যাক্টরিতে যেতে হবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার, যখন সে ডিগ্রি পাবে বা যখন সে যাবে, সেই জায়গায় কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বা মানে এডুকেশন ফ্রম হোম ইজ মানে নট অ্যাট অল অ্যাপ্লিকেবল, বিকজ একটা কারণে অ্যাপ্লিকেবল নয়, কারণ তাকে গ্রাউন্ড ওয়ার্কটা তো তাকে জানতে হবে, গ্রাউন্ড ওয়ার্কটা সে শিখতে পারছে না। সেটা করলে খুব ভালো পয়েন্ট বলেছে। আমি আরেকটা পয়েন্টে যাব, স্কিল সেট হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা, স্কিল সেটটা তৈরি হচ্ছে না, ঠিক আছে? তো সেইটা হচ্ছে যে একটা অসুবিধা। আমি তোমাকে আরেকটা পয়েন্ট হাইলাইট করব দেবমাল্য দা, যে তোমাদের এডুকেশন সেগমেন্টে যদি আমি বলি, প্রত্যেকটা সেগমেন্টই লকডাউনের জন্য এফেক্টেড হয়েছে ইকোনমিক্যালি, সেটা সবাই মানবে, প্রত্যেকটা বিজনেস এফেক্টেড হয়েছে, কম বেশি এফেক্টেড হয়েছে। শুধুমাত্র আমি ধরতে পারি যে রিয়েল এস্টেট সেগমেন্ট তো খুবই এফেক্টেড হয়েছে, মানে মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে, কিন্তু আমি বলবো যে ফুড প্রসেসিং ইউনিটস গুলো, মানে মুদিখানা ইউনিট আর এইগুলো,
আর মেডিসিনের ব্যবসা, আর তার সাথে যদি আমি ধরি স্যানিটাইজিং এর বিজনেস, গ্লাভস, স্যানিটাইজার, এই বিজনেস বাদ দিয়ে মোটামুটি বাকি সবাই কিন্তু কম বেশি এফেক্টেড। এবারে লকডাউন ওঠার পরে, এখন আমরা লকডাউন উঠে গেছে আমরা পাচ্ছি, তো সেগুলোর মধ্যে এডুকেশনে এখনো এফেক্টেড এইটা কিন্তু না। এডুকেশনে এখনো হচ্ছে যে পড়াশোনা বাদ দিয়ে বিজনেসের না, তুমি না না আমি বলছি বিজনেসের পার্টে এডুকেশনে এফেক্টেড হয়নি অতটা, তুমি বলতে চাইছো মানে বিজনেস পার্সপেক্টিভে এখনো সেটা আমরা এখনো সেটা আমরা বুঝতে পারছি না, এখনো সেটা বুঝতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমার পয়সার অভাবে হচ্ছে যে ফিস দিতে না পেরে কতগুলো ছেলে ড্রপ আউট হবে, সেটা আমার যেদিন পরীক্ষা হবে সেদিন আমি বুঝতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে যে আমার নেক্সট সেমের অ্যাডমিশন এখনো শুরু হয়নি, সেটাকে ইউজিসি প্রেফার করে সেপ্টেম্বর করে দিয়েছে, ফলে আমি অ্যাডমিশনে কতটা এফেক্টেড হব, আর হচ্ছে যে আমার এক্সিস্টিং স্টুডেন্টকে পয়সার অভাবে বা চাকরি চলে গেল বাবার বলে পড়তে পারলো না, সেইটা হচ্ছে যে আমি এখনো বুঝে উঠতে পারছি না। কেননা আমার যে ফিস কালেকশন, আমি প্রাইভেট সেক্টরেই বলছি, আমার যে ফিস কালেকশন সেটাও তো ডেফার্ড হয়েছে, কিন্তু আমার এক্সিস্টিং স্টুডেন্ট স্ট্রেন্থ যদি না কমে যায় তাহলে সেটা তো একদিন না একদিন আমি পাবো। ফলে সেই ক্ষেত্রে আমার বিজনেস লস এখনো হচ্ছে যে ডাইরেক্ট এফেক্ট আমরা বুঝে উঠতে পারিনি। এবং তবে এইটা আমাদের হচ্ছে যে আশঙ্কা যে কামিং ডেজে হচ্ছে যে এই এফেক্টটা আসবে, মানুষ হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর পিছনে পয়সা না খরচ করবে, হেলথের পিছনে বা সেভিংস এর পিছনে খরচ করবে। আমি তোমাকে একটা পয়েন্টে হাইলাইট করতে চাইবো, যেটা তুমি খুব ভালো একটা পয়েন্ট দিলে দেবমাল্যদা, যে কালকে যদি কারোর বাবার বা কারোর মা যাই হোক তার যদি চাকরি যায়, বিকজ রিসেশন সব জায়গাতেই হচ্ছে, তাহলে তো সে তার ছেলে মেয়েকে পড়াতে পারবে না, স্বাভাবিকভাবে সে ফিস দিতে পারবে না। তো এবার যদি তারা যদি সাস্টেন করে ড্রপ আউট হবে, এবার ধরো সে যদি ধরে রাখো কিছুদিন বাদে দিল, সেটা তোমরা হয়তো অ্যাডজাস্ট করে নিতে পারলে চাপ হবে না, কিন্তু সে যদি ধরে রাখো দিতেই পারছে না, তাহলে তো সে ড্রপ আউট হলো, সেটা তো একটা বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সেটা একটা লস। তাই তুমি একদম কারেক্ট পয়েন্ট বলেছো যে আমরা আপাতত এই সময় দাঁড়িয়ে বুঝতে পারছি না যে কি হতে চলেছে পরবর্তীকালে। খুব ভালো পয়েন্ট বলেছো। টিচিং স্যালারি ডিলে হবে, আমার টিচারের স্যালারি ডিলে হবে, ভেন্ডার পেমেন্ট ডিলে হবে, ব্যাংকের লোন রিকভারি ডিলে হবে, কিন্তু হচ্ছে যে আমার এখন ডাইরেক্ট বিজনেস লসের ডাইরেক্ট ইমপ্যাক্ট বা এফেক্ট আমরা এখনো সেইভাবে অ্যাসেস করে বা ক্যালকুলেট করে উঠতে পারিনি। রাইট রাইট রাইট। আমি একটু শাকিল ভাইয়ের কাছে যাব। শাকিল अंसारी फ्रॉम झारखंड, ही इज देयर विद मी इन द शो। शकील भाई, आप बोलिए कि आपका बिजनेस कैसे इफेक्टेड हुआ है, वहाँ पे वर्क फ्रॉम होम एप्लीकेबल हुआ है कि नहीं हुआ है। मेरा पहला प्रश्न है आपके लिए कि वर्क फ्रॉम होम, वेदर वर्क फ्रॉम होम इज एप्लीकेबल फॉर your industry, for your business, or no, yes or no, and why it is no or why it is yes, you just answer. And second question कि आपका ऑर्गेनाइजेशन इस लॉकडाउन के पीरियड के टाइम में कैसे आपने चलाया, वहाँ पे कितना लॉस हुआ है, घाटा हुआ है, और अभी लॉकडाउन उठ गया है या फिर उठ रहा है, यहाँ पे उठ गया है, माने इट्स ऑलमोस्ट अनलॉक, सो कैसे दिख रहा है, माने कैसा बिजनेस का हाल कैसा दिख रहा है आपको, प्लीज से शकील अंसारी। हाँ जी, हम कहें अगर पूरी तरह, तो सिर्फ ये हमारा ही बिजनेस नहीं, ये पूरी तरह हिंदुस्तान में नहीं, हम कहेंगे पूरे वर्ल्ड पर जितने भी बिजनेस चल रहे हैं, सारा बिजनेस लॉकडाउन की वजह से प्रभावित हुआ है। और आज हमारे बिजनेस को अगर देखें तो हमारा एक आयशा फाउंडेशन है जो सोशल एक्टिविटी करती है, लेकिन हमारा जो अपना पर्सनल बहुत सारे बिजनेस चल रही है, जो इंडस्ट्री वगैरह चल रही है, तो ये तो सारा जो बिजनेस है, सारे बिजनेस लेबर और मैन पावर पे डिपेंड करता है। तो पूरी तरह जब लॉकडाउन लग गई है, लोग अपने घरों में सिमट गए हैं, तो सारा का सारा बिजनेस प्रभावित हो गया है। इससे कोई भी बिजनेस, चाहे वो इंडस्ट्रीज का बिजनेस हो या आपका रियल एस्टेट का बिजनेस हो या कोई इंडस्ट्रीज है, ये तमाम चीज जो है कि इस लॉकडाउन से प्रभावित हुआ है, और इससे इनकार नहीं किया जा सकता है। और हमारा जो फाउंडेशन है, ये फाउंडेशन आज इस लॉकडाउन पे ही नहीं, हमारा फाउंडेशन आपके जो बिहार में बाढ़ आई थी उस पे, केरल में भी जो बाढ़ आया था वहां पर भी हम खुद वहां पहुंच के हमारा फाउंडेशन वहां के लोगों को, प्रभावित लोगों को सामग्रियों को भी पहुंचाया, और वहाँ जो मुख्यमंत्री को बाय हैंड वहाँ कुछ अमाउंट भी उनको पहुंचाया गया। उसी तरीके से अभी लॉकडाउन के पीरियड में ऐसे जगह जहाँ से लोग नहीं निकल पा रहे थे, और ऐसे लोग जो जिससे गवर्नमेंट से कुछ उसका फायदा भी नहीं मिल पा रहा था वैसे परिवारों को,
वैसे चिन्हित परिवारों को हम लोगों ने जाके घरों में मदद किए। और बहुत लोग क्या करते हैं कि मदद में हम बोलेंगे यहाँ पे एक बात बोलेंगे, मेरे को बहुत अच्छा लगा आप जो बोला कि आप तो कोई पॉलिटिकल पार्टी या फिर पॉलिटिकल कलर में नहीं है, पर आप खुद एक इंसान होके, एक इंसान के बोलते ना कि खड़े हुए, एक इंसान के बगल में खड़े हुए, यू जस्ट शोन योर ह्यूमैनिटी कम्स फर्स्ट। वी से ना कि पहले इंसान हो, इंसान के बुरे वक्त पे आप इंसान के पीछे खड़े रहे। दैट इज द बेस्ट पार्ट इन यू शकील भाई, यू हैव डन अ ग्रेट जॉब एंड ऑब्वियसली आयशा फाउंडेशन, योर फाउंडेशन इज अ बेबी फॉर यू। सो मैं अपने शो के माध्यम से सभी लोगों को बोलूंगा कि ये फाउंडेशन और भी बढ़ता रहे, आप ऐसे ही सोशल वर्क करते रहे, क्योंकि सोशल एक्टिविस्ट एंड सोशल वर्कर्स लोगों को बहुत जरूरी है, क्योंकि इस टाइम में पूरा वर्ल्ड वी नीड वॉरियर्स एंड वी नीड सोशल एक्टिविस्ट, वी नीड सोशल वर्कर्स लाइक यू, बिकॉज अभी जात पात कुछ पॉलिटिकल कलर कुछ मैटर नहीं करता है। अभी सबसे प्राधान्य एक ही है कि वी नीड टू स्टैंड बाय ईच अदर। हम सभी लोगों को आपस में खुद के पीछे एवं अपने जो बगल में जो आदमी है या फिर सारे इंसान को जैसे भी हेल्प करना है। दिस इज द ओनली टाइम वी शुड हेल्प। बात ऐसी है कि देखिए बहुत ऐसे परिवार हैं कि वो नहीं चाहते हैं कि उनको मतलब उनका जो मदद मिल रहा है वो लोगों तक वो हाईलाइट हो, वो फेसबुक या आपके व्हाट्सएप वगैरह में उसके फोटो को वायरल किया जाए। तो वैसे परिवारों को हम लोग साइलेंट रूप से भी मदद बहुत सारे परिवारों को किए कि ताकि उनको ये फील नहीं हो कि मुझे मदद बाहर से किया जा रहा है। वैसे में उनको एक अजीब सा अपने आप में खराब लगता है कि नहीं हमारा फोटो को वायरल किया जा रहा है, या मेरे मदद किए हुए चीजों को लोग अपना फाउंडेशन के जरिए या और तरह तरह की चीजों में हमको भंजाया जा रहा है। तो इस तरह के लोगों को जो गवर्नमेंट से भी फायदा नहीं ले पाते हैं और वाकई में उनकी स्थिति काफी दयनीय स्थिति है, पुअर स्थिति है, वैसे परिवारों को हम लोग चिन्हित करके हमारा फाउंडेशन जो है कि उनको मदद किया। और ये कहीं पर ना पेपर पे, ना व्हाट्सएप पे और ना फेसबुक पे किसी जगह उनको कहीं दर्ज भी नहीं किया गया और उनको मदद किया गया मेरे फाउंडेशन के लिए। वाह, दैट्स अ फैंटास्टिक थिंग यू हैव सेड। आप और भी एक बात बोलिए कि आप जो मतलब अपना फाउंडेशन का जो काम चलाते हैं, अभी तो वर्क फ्रॉम होम आपके फाउंडेशन में नहीं हुआ, आप तो सब मतलब रास्ते में जाके यू हैव हेल्प एवरीबॉडी, दैट्स द बेस्ट पार्ट इन यू। एंड सेकंड थिंग, झारखंड में हाल कैसा है? मतलब झारखंड धनबाद में कोरोना का कितना मतलब इफेक्ट हुआ है आपको लगता है? झारखंड में इफेक्ट हुआ है अभी तक जो है कि अगर कहें तो मतलब 7 पूरे ये पर है जो पूरी तरह एक्टिव उसको किया गया है कि पूरे 7 मेंबर्स ऐसे हैं आज तक के जो उनको पूरा कोरोना से ग्रसित किया गया है। ऐसे वहाँ इफेक्टेड आपके जो है कि टोटल झारखंड के हैं वही आपका लगभग बट इट इज वेरी लेस। आप माने आप जो बोल रहे हैं 7, it is only the number is 7, that is very less. So Jharkhand probably has done a great job. Jharkhand government has also done a great job कि वहाँ पे बहुत कम है अभी कोरोना का जो रेट, कोरोना का रेट बहुत कम है। या प्लीज, ये चीज हम लोगों ने देखा जो बहुत सारे ऐसे ये हैं जो उनके रेड जोन पे लाएगा पूरी कवर कर दिया गया कि उनके पॉजिटिव आ गए। तो पॉजिटिव का रिजल्ट आने के बाद किस तरह लोग उस गवर्नमेंट जो है उसको सील करके और 14 डेज का जो टाइमिंग है उसको कवर करती है, तो उसमें किस तरह लोग अंदर में ही एक जेल की तरह कैद हो जाते हैं, ये भी देखने को मिला। और वैसे परिवारों को भी हम लोगों ने जाके मदद किया। फिर जैसे ही उसका नेगेटिव रिजल्ट आता है तो लगता है कि कुछ आजादी सा हो गया है और अपने आप एक कैद से निकल रहे हैं। मतलब वहाँ के लोगों में अजीब सा ये देखने को मिला।
মানে একটা স্বাধীনতা, ওই হয় না যে আমরা স্বাধীন হয়ে গেছি এরকম একটা ভাব। আমি একটু অনির্বাণের কাছে যাব, অনির্বাণ चक्रवर्ती। या मैं अभी सुनाई दे रहा, मैं अभी अनिर्बान के पास जाऊंगा कि अनिर्बान इज अ वेरी रिनाउंड डायरेक्टर फ्रॉम फिल्म इंडस्ट्री। অনির্বাণ আমার খুব কাছের মানুষ, কাছের বন্ধু কাম ফ্রেন্ড, যে ভালো কাজ করছে। অনির্বাণকে আমি বলবো কয়েকটা প্রশ্নের জবাব দিতে বলবো, খুব সোজা সাপটা প্রশ্ন, বিকজ ও খুব সোজা সাপটা মানুষ, সোজা সাপটা উত্তর দিতে পারবে আমি বিশ্বাস করি। আমার পরপর তুমি নোটও করে নিতে পারো বা তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই। ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, ওটিটি ইন্ডাস্ট্রি, ঠিক আছে? লকডাউনের সময় আমরা সবাই জানি ওটিটিতে অসুবিধা হয়নি, ওটিটির যে কন্টেন্টগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে চলেছে, নেটফ্লিক্স বুম করেছে, কিন্তু ওটিটি কিন্তু নতুন কন্টেন্ট শুট করতে পারেনি, মানে সেটা তো ইম্পসিবল, লকডাউনে কিভাবে শুট হবে? তো ওই জায়গাটা সবাই এক, মানে শুটিং এর জায়গাটা সব জায়গাতে অফ। শুটিং এ এখন বলা হয়েছে যে সম্ভবত 35 জন, এখন অব্দি যা খবর আছে 35 জনকে নিয়ে উইথ টেকনিশিয়ান এন্ড আর্টিস্ট নিয়ে কাজ করা। ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কতটা সেটা অ্যাপ্লিকেবল হবে বলে মনে হয় তোমার, যে is it applicable or not, how much it is applicable? কিছু কিছু লোক বলছে স্ক্রিপ্ট চেঞ্জ করে দিতে হবে, ওরকম ভেবে গল্প করতে হবে, সেই জায়গাতে আমার মনে হয় ক্রিয়েটিভিটির জায়গায় একটা বার লাগানো হচ্ছে বা বার লাগানো হতে চলেছে। বাট অবভিয়াসলি কিছু নয়, কিছু তো নিয়ে করতেই হবে। আবার অপর দিকে আমরা যদি কাজ না করি তাহলে আমরা কিন্তু খেতে পারবো না। অনেক জায়গায় আছে, অনেক ডিরেক্টরস আছে, অনেক অ্যাক্টরস আছে, অনেক টেকনিশিয়ান আছে যারা এই প্রফেশনের সঙ্গে আছে, শুধুমাত্র এই প্রফেশনে আছে এবং দে নিড দ্য মানি, দে হ্যাভ টু সার্ভাইভ। তো তাদের কথাটা ভেবে আমাদেরকে স্টার্ট করতে হবে। আরেকটা প্রশ্ন সেটা তোমার কাছে, যে এর পরবর্তীকালে টেলিভিশন, দেখো টেলিভিশন অন হবে, টেলিভিশন চ্যানেলে হবে, যে টেলিভিশন নিয়ে চাপ নেই, এর পরবর্তীকালে কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় ধাক্কা পড়তে চলেছে, যে লোকেরা ফিল্মে বেশি ইনভেস্টমেন্ট করবে না, সবাই ওটিটির দিকে বেশি ঘেসে যাবে, যে ওটিটির দিকে লোকেরা মুখী হবে, সবসময় বলবো ওটিটির কাজ করো, ওটিটির দিকে ভাবো? নাকি এরকম হবে যে কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা বেশি হবে, যেখানে মানুষ বেশি প্রাধান্য দেবে, প্রডিউসাররাও বেশি ভাববে যে আমরা কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ করবো? কি এটা বলতে যাচ্ছিলাম যে যেহেতু সিনেমা নিয়ে কাজ করি, লাইফটা অনেকটা সিনেমার জন্য। লকডাউন চলছে অনেকদিন ধরে, লকডাউন চলার সময় there was a huge panic in the society, তারপরে সেটা চলে গেল। আসলে একটা ডায়ালগ মনে পড়লো, আমার একটা পছন্দের ডায়ালগ, তো ইনামি মাত যারা ডর হি খতম হবে, তো সেরকম এখন অনেকটা ওরকম হয়েছে যে ভয়টা আমাদের এখন চলে গেছে। তো এবার তবে তোমার প্রশ্ন হতো, যেটা ফার্স্ট প্রশ্ন, যেটা বললো 35 ইউনিক মেম্বার, 35 নাম্বার অফ ইউনিক মেম্বার্স নিয়ে আমরা কাজ করতে পারবো। প্রথম কথা হচ্ছে যে দেখো, এটা তো সবটাই হচ্ছে একটা সার্কামস্ট্যান্সেসের উপর নির্ভর করে, ওটার উপর বেস করে এটা আমাদের একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা। এরকম নয় যে এটা জোর করে একটা হঠাৎ করে চলো আমরা 35, সেটা কখনোই মনে হয় না যে কোনো একটা, এটা তো ডিপেন্ড করে তোমার যে কাজটা করছো, সেই কাজটা তো হতে পারে আমার এই কাজটা 35 জন হয়ে যাবে, করে নেওয়া যাবে, কিন্তু অন্য আরেকটা কাজ সেটা তো হয়তো 135 জন লাগবে, হতেই পারে। তো সেটা ওইভাবে তো ক্রিয়েটিভ কাজকে অনির্বাণ এবার বলো, আবার বলো, মাঝখানে চলে গেছিল। আমি বলছি যে ক্রিয়েটিভ কাজকে কখনো তো ওইভাবে একটা প্যারামিটারে আটকানো যায় না যে এর মধ্যেই করতে হবে বা ওর মধ্যে এর থেকে একটু বেশি নিতে পারবে। এটা ডিপেন্ড করে কোন কাজ, তার প্যারামিটার কি, তার কতজন আমার ম্যান পাওয়ার লাগবে, বা সেটা ভীষণ ডিপেন্ড করে যে সাবজেক্টটা কি, কনসেপ্টটা কি সেটার উপর। তো সেখানে এখন যেহেতু এরকম একটা সিচুয়েশন, সেটা কারো হাতে নেই, এখন আমাদের 35 জনকে নিয়ে কাজ করতে হবে, সেই জন্য আমাদের ঠিক আছে চলো টাইমিং এখন এটা করতে হবে। এবার সেই অনুযায়ী আমাদেরকে এখন হয় না যে আমাদের যেরকম কাপড়টা আছে সেই অনুযায়ী আমাদের জামাটা বানিয়ে নিতে হবে। অনির্বাণকে বলছি যে অবস্থা বুঝে ব্যবস্থা হয় না একটা কথা, তো অবস্থা বুঝে ব্যবস্থা একটা সিচুয়েশনে আমাদেরকে দেখতে হবে যে কিরকম ভাবে কাজ করা যায় বা কি আছে, সেটা তো বটেই। আর এরপর তোমার সেকেন্ড যে প্রশ্নটা করছে, আমাদের কাজ করতে হবে, তোমার কথা শোনা যাচ্ছে অনির্বাণ? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি? হ্যাঁ, এবার বলো অনির্বাণ, বলো। যেটা জিজ্ঞেস করছিলে যে ওটিটি নির্ভর হয়ে যাবে কিনা ব্যাপারটা, দেখো এটা তো সবকিছু একটা সিচুয়েশন, একটা রেজলিউশন আসে এই সমস্ত কিছু। তো
এখন হয়তো এই মুহূর্তে যে সিচুয়েশনটা রয়েছে সেটা বড় পর্দায় কাজ করা, এই মুহূর্তে বড় পর্দাটা দেখানো মানে অনির্বাণ তুমি কি একটু হেডফোনটা পড়তে পারবে? তোমার কিন্তু অর্ধেক কথা মানে মাঝখান থেকে চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে হেডফোনের বা কোনো কারণে ওটা ক্যাচ করতে পারছে না, ওই জন্য সমস্যাটা হচ্ছে। তুমি একটু হেডফোনটা পরে বলো। সিগন্যালের প্রবলেম মনে হচ্ছে, কারণ আমি মাঝে মাঝে শুনতে পাচ্ছি আবার চলে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো তুমি যেটা বলছিলে যে আমার প্রশ্নটা ছিল তোমার কাছে যে ওটিটি কি তার মানে ফিউচার কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা কি জায়গায় দাঁড়াবে এবং সিনেমা ইন্ডাস্ট্রি কোন জায়গায় দাঁড়াবে বলে তোমার মনে হয়? প্লিজ সে অনির্বাণ। হ্যাঁ, এবার ওটিটি অলওয়েজ আমার একটা পছন্দের প্ল্যাটফর্ম, অবভিয়াসলি, কারণ এক একটা সময়তে এক একটা রেভলিউশন আসে, এক এক রকমের কিছু কাজ হয়। তার প্রথম কারণটাই হচ্ছে যে ওটিটি অনেকটা নিজের মতো করে কাজ করা যায়, সেখানটাতে তুমি অ্যাডাপ্টেবল মেকার হিসেবে তুমি অনেকটা নিজেকে এক্সপ্রেস করতে পারো, যতটা তোমার দরকার ততটাই দেখানো যেতে পারে। কারণ অন্যান্য ক্ষেত্রে অনেক কিছু মেদ আমাদেরকে অ্যাড করতে, অনেক খাদ অ্যাড করতে হয়, যেমন আমরা জানি একদম বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্মে। কিন্তু সেক্ষেত্রে এই ওটিটির ক্ষেত্রে আমাদের যেটা দরকার, ফিল্মমেকার যেটুকু পছন্দ করছে যে এইটুকু বললেই হবে, কাট টু কাট আমার এইটুকু নিলেই হবে, তো সেটা দেখানো যায়। তো সেই জন্য আমার এমনিতেই ওটিটিটা পছন্দের একটা প্ল্যাটফর্ম। এবার অ্যাজ পার ফিচার ফিল্ম ইজ কনসার্ন, ফিচার ফিল্ম অবশ্যই সবার মতো আমারও ভীষণ পছন্দের একটা জায়গা, মানে এটাই প্রথম পছন্দ আমাদের। যে কোনো ফিল্মমেকারের সবচেয়ে ওই লার্জার দ্যান লাইফ একটা ব্যাপার, সেটা লোকে লাইনে টিকিট কাটবে, একটা হল ভর্তি করে লোকজন দেখে, এটাই ডেজার্ট, এটাই হওয়া উচিত। কিন্তু এখন যে প্রেজেন্ট সিনারিও, সেটাতে এই ব্যাপারটা হওয়া একটু টেক টাইম, একসঙ্গে লোকজন যাবে, গিয়ে গ্যাদারিং হবে, সেটা দেখা, এটা একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে হয়তো আমাদের এখন নেক্সট ছবিগুলো হয়তো ওটিটিতেই রিলিজ করবে, তো সেটা নিয়েও একটা বিতর্ক অলরেডি শুরু হয়ে গেছে। তবে আমি অলওয়েজ অপটিমিস্ট, কারণ হচ্ছে দেখো সবকিছুরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, নাথিং ইজ কমপ্লিটলি হোয়াইট অর কমপ্লিটলি ব্ল্যাক ইন দিস মুভি। আমরা লাস্ট কিছু বছর ধরে যদি আমরা ফিচার ফিল্মেরও ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি, তো ফিচার ফিল্মের প্রডিউসাররা কিন্তু ছবিটা যখন রিলিজ করার লাস্ট 10 years 15 years যদি দেখো, রিলিজ করার কিছুদিনের মধ্যে কিন্তু তুমি দেখবে রাস্তায় একটা ডিভিডি, পাইরেটেড ডিভিডি ভার্সন হয়ে বিক্রি হতে শুরু হয়। মানে সবাই একটা ডিভিডির মধ্যে 8টা বা 6টা করে সিনেমা গুলোকে দেখছে, একটা 20 টাকা 25 টাকা 30 টাকা দিয়ে একটা ডিভিডি কিনে দেখতে পাচ্ছে। তো সেখানে তারপরে আরেকটু উন্নত হয়ে গেল ব্যাপারটা, এখন আরো আপডেটেড হয়ে এখন তো ডিভিডিও অবসলিউট হয়ে গেছে। তুমি যে কোনো সময় যে কোনো সিনেমা, একদম নতুন সিনেমা ডাউনলোড করে দেখে নিতে পারো, ডাউনলোড না করে তুমি অনলাইনেও দেখে নিতে পারো, যেটা কিনা একটা পয়সাও কিন্তু প্রডিউসারের ঘরে ঢুকে যাবে। তো সেখানে যদি প্রডিউসার লিগালি ওটিটিতেই রিলিজ করে ছবিটা, তাতে অসুবিধা কি আছে? মানে তাহলে তো এটা একটা বিজনেস, মানে আমার মনে হয় এটা তো কোনো হতেই পারে। তো এক একটা সময় এক একটা তো জিনিস আসে, রেগুলেশন এক্স্যাক্টলি যেটা আসে, যেটা চেঞ্জ আনে। এক্স্যাক্টলি যেমন আগে একরকম ছিল, ছবির ধারা একরকম ছিল, সেটা আজকে চেঞ্জ হয়ে গেছে। ছবি এখন কন্টেন্ট ওরিয়েন্টেড হচ্ছে, এখন আর কন্টেন্ট ওরিয়েন্ট ছবি বেশি চলছে। আজকে বালার মতো সিনেমা হিট করছে, আজকে স্ত্রীর মতো সিনেমা হিট করছে। তো সেখানে বুঝতে হবে যে মানুষের কিন্তু টেস্টটা চেঞ্জ হচ্ছে। তো সেভাবেই আমরা অল্টারনেটিভে যাব, এবং অবশ্যই সফটওয়্যারটা আমাদের, যেমন ফোনের সফটওয়্যারটা আমরা আপডেট করে নেই সময়ের সাথে সাথে, ঠিক সেইভাবে কিন্তু আমাদের সিনেমার সফটওয়্যারটাও আমাদেরকে আপডেট করে নিতে হবে। খালি মিডিয়ামটা চেঞ্জ হয়ে যাবে, বাট ভালো কন্টেন্ট থাকলে অবভিয়াসলি চলবে। আমার মনে হয় অনির্বাণের সঙ্গে আমার খুব শীঘ্রই দেখা হবে। এক্স্যাক্টলি তারপরে সেখান থেকে বোকা বাক্স আসলো, টেলিভিশন ওরিয়েন্টেড হয়ে গেল, হিউজ একটা পপুলারিটি পেল। এখন আসলো, এখন মানে প্ল্যাটফর্মটা আরো তোমার হাতে চলে আসলো, একটা তোমার ছোট্ট ফোনে তুমি সমস্ত কিছু দেখতে পাচ্ছ। সেটা তুমি ওটিটি প্ল্যাটফর্ম কি করবে কেন? তুমি ফায়ার স্টিক দিয়ে তুমি সিনেমা, মানে তোমার টেলিভিশনও তুমি কানেক্ট করে দেখতে পারো, তোমার ডেস্কটপে, ল্যাপটপে, হোয়াটএভার। তো এটা একটা আলাদা সেপারেট প্ল্যাটফর্ম আসছে ইকুয়ালি, যেটা পপুলার হয়ে গেছে অলরেডি, এবং ভবিষ্যতে আরো পপুলার হবে। সো লেটস বি অপটিমিস্টিক ফর দ্যাট।
রাইট রাইট রাইট, একদমই ঠিক একদমই ঠিক। অনির্বাণের সঙ্গে আমার খুব শিগগিরই দেখা হবে, অনির্বাণ হয়তো ভালো কিছু নিয়ে আসবে আমার জন্য ওটিটি প্ল্যাটফর্মের জন্য ভেবে। আমি একটু আমাদের দেবমাল্যদার কাছে যাব। দেবমাল্যদা আছে লাইনে? হ্যাঁ আছে। হ্যালো, আছি। ইয়া, দেবমাল্যদাকে বলবো যে এর পরবর্তীকালে, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমি বলছি দেবমাল্যদাকে যে এর পরবর্তীকালে एंटरप्रेन्योरशिप माने এটা কিন্তু देवमाल्यदा শাকিল भाईয়ের ये आप दोनों के लिए ये प्रश्न है, शाकिल भाई के लिए है ये प्रश्न कि आफ्टर दिस पैंडेमिक, कोरोना के बाद जो ये पैंडेमिक हुआ है, ये लॉकडाउन हुआ है, ये इकोनॉमिकल ब्रेकडाउन हुआ है, सारी इंडस्ट्री इफेक्टेड हुआ है। अभी एंटरप्रेन्योरशिप क्या एक बहुत बड़ा, सब लोग इंडस्ट्रियलिस्ट लोग क्या एंटरप्रेन्योर्स बनने के लिए सोचेंगे या फिर दे विल थिंक कि we should have some alternative businesses also. For example, somebody can be in real estate, he can think of having a business in IT. মানে নর্থ পোল সাউথ। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমার যদি আজকে একটা খারাপ সময় আসে আইটিতে, তাহলে রিয়েল এস্টেট আমাকে সাপোর্ট করতে পারবে। আবার রিয়েল এস্টেটের এখন খারাপ সময় এসেছে, তখন আইটি সাপোর্ট করতে পারবে। তো দেবমাল্যদার কি মনে হয় এটাতে কি আস্তে আস্তে মানে এই সময়টা দাঁড়িয়ে কি এটা একটা মানুষকে একটা শিক্ষা দিল, প্রত্যেকটা বিজনেসম্যান কি ভাবতে যে পরবর্তীকালে অল্টারনেটিভ কিছু বিজনেস রাখা দরকার? শাকিল ভাইয়ের কাছেও সেম প্রশ্ন कि सब बिजनेस लोग क्या ये बिजनेसमैन लोग क्या ये सोचेंगे कि we should have some alternative businesses also, parallel businesses also. So मैं पहले देवमाल्यदा के पास जाऊंगा। देवमाल्यदा प्लीज बोलो आगे। না ইস্যুটা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল বা হচ্ছে যে কতগুলো ইন্ডিভিজুয়াল কি ভাবলো এইটা দিয়ে তো আর ট্রেন্ড সেট সেভাবে হয় না। অল্টারনেটিভ তো হচ্ছে যে কিছু না কিছু ভাবতেই হবে, কেননা হচ্ছে যে গভর্নমেন্ট সেক্টরেই বলছে চাকরি হবে না, প্রাইভেট সেক্টর কেউ চাকরি নেবেও না, নতুন করে কোনো রিক্রুটমেন্টই হচ্ছে না, রাদার হচ্ছে যে কস্ট কাটলমেন্ট, স্যালারি হচ্ছে যে ডিডাকশন এবং হচ্ছে যে টার্মিনেশন ছাঁটাই ইত্যাদিগুলো চলছে কন্টিনিউয়াসলি। ফলে সেইখানে দাঁড়িয়ে হচ্ছে সার্ভাইভালের জন্য অল্টারনেটিভ ভাবতেই হবে। কিন্তু আমি যেটা মনে করি যে এইখানে গভর্নমেন্টের খুব বড় রোল থাকা প্রয়োজন। গভর্নমেন্টের এখানে রোলটা না থাকলে হচ্ছে যে এইটাকে একটা ইন্ডিভিজুয়াল এইখানে বা একটা হচ্ছে যে সেকশন, একটা কমিউনিটি এখানে আলাদা করে ভেবে অল্টারনেটিভ হচ্ছে যে এসে করা, সেইটাকে খুব কঠিন কাজ। এবং কোনো এন্টারপ্রেনিয়রশিপের ক্ষেত্রে বা এই যে গভর্নমেন্ট যে এমএসএমইর ক্ষেত্রে বিভিন্ন কথায় গভর্নমেন্ট যেগুলো হচ্ছে যে প্রেসে বা টিভিতে বা নিউজ পেপারে যেগুলো আসছে, তার সাথে যে অ্যাকচুয়াল যে অর্ডার গুলো পাবলিশ হচ্ছে তার নানান রকম ডিফারেন্সেস থেকে যাচ্ছে। এমএসএমই লোনের ক্ষেত্রে যেগুলো বলেছে সেগুলো হচ্ছে যে একটা সার্টেন পিরিয়ডে কারা ক্যাশ ক্রেডিট নিয়েছে তাদেরই তার অ্যামাউন্টের ওপর লোন হবে, কিন্তু ফলাও করে প্রচার হলো এমএসএমই তে দারুণ লোন পাওয়া যাচ্ছে। এইরকম হচ্ছে যে আমি এন্টারপ্রেনিয়রশিপের ক্ষেত্রেই বলছি যে সেই ক্ষেত্রে গভর্নমেন্টের সাপোর্ট এবং গভর্নমেন্টের রোল এবং গভর্নমেন্টের কন্ট্রিবিউশন এইটা খুব ইম্পর্টেন্ট অল্টারনেটিভটাকে এস্টাবলিশ করার জন্য। অল্টারনেটিভ আমি আপনি থিঙ্কিং করতেই পারি, কিন্তু অল্টারনেটিভটাকে এস্টাবলিশ করে সেইটাকে একটা হচ্ছে যে জায়গায় নিয়ে যেতে গেলে, সাকসেসফুল মডেল করতে গেলে, সেইখানে তার ইনিশিয়েশন ফেজে, ইনকিউবেশনের ফেজে গভর্নমেন্টের রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। একদম কারেক্ট বলেছে। আমি আরেকটা পয়েন্ট তোমাকে জিজ্ঞাসা করব, জিএসটিটা যদি এই সময় দাঁড়িয়ে একটু লাগু করা যায়, মানে একটু যদি রিল্যাক্সড করা যায়, তাহলে কি বেটার হবে বলে তোমার মনে হয়? আমি দেবমাল্যদাকে জিজ্ঞাসা করছি। আরেকটা প্রশ্ন দেবমাল্যদার কাছে, এখন গভর্নমেন্ট বলেছে, কেন্দ্র সরকার বলেছে, আমি আরেকটা বলি যে এখন কেন্দ্র সরকার বলেছে যে আমাদেরকে ইকোনমি বুস্ট করতে হবে। খুব ভালো কথা, প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্রাইভেট অর্গানাইজেশনে ইকোনমিটা বুস্ট করতেই হবে, নয়তো সার্ভাইভ করা যাবে না। খুব ভালো কথা, তার জন্য লোন নেওয়ার কথা। কিন্তু আমার এখানে বক্তব্য, লোন তো আমি আপনি অর্গানাইজেশন, এমনকি অনির্বাণ বা যে কোনো মানুষ তার ক্রেডেনশিয়াল অনুযায়ী সে লোন নিতেই পারে। তার জন্য আর কোনো নতুন কি ব্যাপার আছে? আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে লোন নয়, এটা আমার ব্যক্তিগত মত, যে লোন নয়, এই সময় আমাদের দরকার হচ্ছে বুস্টিং। ওই যে হয় না যে ইমিউন বুস্টার বা ওই গ্লুকোজ বুস্টার। আমাদের আজকে ইকোনমি আটকে গেছে প্রত্যেকটা সেগমেন্টে। এই সময় যদি গভর্নমেন্ট ছোট ছোট টাকা দিয়ে বুস্ট করা হয়, আমরা কিন্তু দেখেছি জার্মানিতে একটা এক্সাম্পল, জার্মানি গভর্নমেন্ট কিন্তু সেটা করেছে। আমি বলবো কেন্দ্র সরকারকেও সেটা করা উচিত। তোমার কি মনে হয় দেবমাল্যদা? আপনি এই কথাটা হচ্ছে যে ফেসবুকে বললে দেখবেন কিরকম হচ্ছে যে আক্রান্ত হন, ঠিক আছে? ফলে মুশকিল হচ্ছে যে জার্মানির সাথে তুলনা করলে বা কানাডার প্রাইম মিনিস্টার যখন খুব ভালো ভাষণ দিল তার সাথে তুলনা করলে আপনি হচ্ছে আক্রান্ত হয়ে যাবেন।
ফলে মুশকিল হচ্ছে যে এইগুলো হচ্ছে আমরা যেগুলো ভাবছি, এবং দলমত নির্বিশেষে সমস্ত ইকোনমিক্স, দলমত নির্বিশেষে ডান বাম অতি বাম, হ্যাঁ অতি ডান, সমস্ত হচ্ছে যে ইকোনমিক্স কিন্তু মানুষের হাতে পয়সা দেওয়ার কথা বলেছে, যে পারচেজার যে কাস্টমার তার হাতে পয়সা দেওয়ার কথা বলেছে ইকোনমিকে হচ্ছে যে ফ্লো করানোর জন্য, কিন্তু গভর্নমেন্ট উল্টো প্রোডিউসার মানে যে হচ্ছে যে তৈরি করছে তাকে লোন দেওয়ার কথা বলছে, তার হাতে পয়সা দেওয়ার কথা বলছে, এবং সেটাও গভর্নমেন্টের ডাইরেক্ট কন্ট্রিবিউশন না, ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে। ঠিক আছে, সেই লোনের ব্যবস্থা তো চিরকালই ছিল। আমি একটু ইনক্লুড করবো একটা পয়েন্ট, সেখানে কিন্তু ইন্টারেস্টটাও আবার সেই যে মানে ওনার্স আছে তাদেরকে, অর্গানাইজেশন আছে তাদেরকে কিন্তু ইন্টারেস্টটাও দিতে হবে, মানে সেটাও একটা বড় কিন্তু চাপ। আজকে আমাদের এইখানে কোনো রিল্যাক্সেশন এলো না, সেইখানে কোনো রিল্যাক্সেশন এলো না। আমি তো এমএসএমই এর কথা বলছিলাম যে এমএসএমই তে দারুণ লোন দিচ্ছে, কিন্তু আসলে সেটা হচ্ছে যে পুরোটা আইওয়াশ, আসলে কিছুই দিচ্ছে না। তো ফলে গল্পটা যেটা দাঁড়াচ্ছে, ছোট বিজনেসম্যান তারা অলরেডি দাবি তুলেছে, শুধু জিএসটি রিল্যাক্সেশন নয়, তারা ইলেকট্রিক বিলে ছাড়ের কথা তুলেছে, তারা হচ্ছে যে নানা রকম হচ্ছে যে গভর্নমেন্টের ট্যাক্সেশনে ছাড়ের কথা তুলেছে। ঠিক আছে, তারা বিভিন্ন রকম তাদের যে বিজনেসের ক্ষেত্রে গভর্নমেন্ট মুখে বলে দিল যে হচ্ছে কারুর মাইনা কমিও না, কাউকে ছাঁটাই করো না, কিন্তু কোনো অর্ডার পাস করলো না। বাস্তবে যদি সেটা করতে চাইতো, সাধারণ মানুষ বা শ্রমিক শ্রেণীর জন্য যদি সেটা করতে চাইতো, তাহলে সেটা হচ্ছে যে টিভিতে না বলে অর্ডারটা পাস করতো, সার্কুলার জারি করতো। এদিকে হচ্ছে লেবার ল সমস্ত কিছু ভায়োলেট করে হচ্ছে যে নানা রকম কথা আসছে, ওদিকে হচ্ছে যে আবার মুখে মিষ্টি মিষ্টি কথা বলছে। বিজনেসের জন্য একই কথা সত্যি, যে তাদেরকে যদি কোনো রকম টার্নওভার, কোনো রকম আর্নিং ছাড়া তার হচ্ছে লেবারকে, তার হচ্ছে যে এমপ্লয়িকে পয়সা দিতে হয়, তার ক্ষেত্রে তাহলে গভর্নমেন্টের সেই কন্ট্রিবিউশন কোথায়? আপনি লাস্ট যেটা হচ্ছে যে ইস্যু হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি একটা বাসে হচ্ছে যে 80 জন যেত, আজকে 40 জন যাবে কি 50 জন যাবে কি 30 জন যাবে, সেটা হচ্ছে যে দিয়ে তার তো 2 মাস অলরেডি লস করেছে, 2.5 মাস লস করেছে, তারপর সে আবার বাস চালিয়ে লস করবে। বাস চালালে তার মেইনটেনেন্স বাড়বে, বাস চালালে তার হচ্ছে যে যদি কন্ডাক্টর বা ড্রাইভারকে সে হাফ স্যালারি দিয়ে থাকে, এখন চালালে তাকে ফুল স্যালারি দিতে হবে, সে আবার নতুন করে লসের মুখে পড়বে। সেখানে গভর্নমেন্টের কোনো জনকল্যাণমূলক সেখানে কিন্তু ভাড়াটা বাড়াবারও ব্যাপার হয়েছে। আমি দেবমাল্যদাকে বলবো, সাপোজ আজকে বাস ভাড়া যদি 7 টাকা বা 8 টাকা থাকে, সেটা ভাড়া বাড়লে তো সেটা হচ্ছে যে বুঝলাম, কিন্তু সেইটা দিয়ে তার হচ্ছে যে কস্টিংটাই আসছে না, তার ফুয়েল মেইনটেনেন্স স্যালারি, তার যে বাস চালানোর যে কস্টিং সেটাও আসছে না, তার সাথে লস রিকভারির তো কোনো প্রশ্নই নেই, নতুন করে লস তৈরি হবে, এবং যে ভাড়াটা বাড়লে তো সাধারণ মানুষের ঘরে সেই চাপটা পড়বে। আপনি যে 2 মাস হচ্ছে অর্ধেক মাইনা পেয়েছে কি মাইনা পায়নি, সে এখন বেশি বাস ভাড়া দিয়ে অফিস যাবে, এবং হচ্ছে যে ট্রেন চলছে না, সমস্ত ট্রেন চললেও বাসে বাদুড়ঝোলা ভিড় হয়ে যায়, তাহলে কটা লোক বাসে যেতে পারবে, কটা লোক? আমি আপনাকে একটা নির্দিষ্ট ঘটনা বলছি, বর্ধমান থেকে নবদ্বীপ যাওয়ার বাসে হচ্ছে আপনার যে কটা বাস চলছে তাতে হচ্ছে যে শুরুতেই হচ্ছে আপনার সিটগুলো সব ভরে যাচ্ছে, এবার হচ্ছে যে মাঝপথে যে উঠবে তার তো অফিস খুলে গেছে, তার অফিসে লাল কালি পড়ছে, এবার সে কি করছে, 3 দিন দেখলো বাসে উঠতে পারলো না, বাসটা চলে গেল, কিন্তু অফিসে তার লাল কালি পড়ে যাচ্ছে, এবার হচ্ছে যে সে গ্রামের লোক নিয়ে বাস দাঁড় করিয়ে কন্ডাক্টর ড্রাইভারকে পিটিয়ে দিল। বুঝতে পেরেছেন? সে যেই বাসে উঠতে পারছে না, ফলে টোটাল অ্যানার্কিজম সোসাইটির মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট সেখানে কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না। আমি সব অফিস খুলে দিচ্ছি, এদিকে আমার ট্রান্সপোর্টেশন নেই, সমস্ত ট্রান্সপোর্টেশন নর্মাল থাকলেও বাসে ট্রেনে বাদুড়ঝোলা ভিড় হয়ে মানুষ হচ্ছে যে চাকরি করতে যায়, সেইখানে দাঁড়িয়ে আজকে হচ্ছে যে 30% ট্রান্সপোর্টেশন 40% ট্রান্সপোর্টেশন চলছে, সব অফিস কাছারি সব খুলে নর্মালাইজ করে দেওয়া হচ্ছে, গভর্নমেন্টের কোনো হেডেক নেই। আরো মজার বিষয় বুঝুন, যে আপনি একটা নিয়ম তৈরি করলেন যে 2 জন পাশাপাশি বসবে, কেউ দাঁড়িয়ে যাবে না, গায়ে আসবে না ইত্যাদি, তো সেইটা একটা প্রাইভেট বডি বাস, প্রাইভেট বাস, তার জন্য সেই নিয়মটা ইমপ্লিমেন্ট করবে একটা ইন্ডিভিজুয়াল কন্ডাক্টর, আপনি তার উপর নিয়মটা ছেড়ে দিলেন। এদিকে মেট্রো রেল আপনার হাতে, যেখানে আপনি হচ্ছে যে মেট্রো রেলে আপনি হচ্ছে যে এন্ট্রিটাকে রেস্ট্রিক্ট করতে পারেন তার টোকেন সিস্টেম দিয়ে, তার সিকিউরিটি সিস্টেম আছে, তার টোকেন সিস্টেম আছে, সেটা দিয়ে তার মেশিন আছে, আপনি সেখানে এন্ট্রি রেস্ট্রিক্ট করতে পারেন, সেটা আপনার নিজস্ব সংস্থা গভর্নমেন্টের, সে আপনি মেট্রো রেল চালালেন না, সেখানে প্রাইভেট বাস বা সরকারি বাস মফস্বলে জেলায় চলে, কিন্তু কলকাতায় হচ্ছে যে আপনার শিক্ষিত মানুষ বেশি, মেট্রো শুধু কলকাতায় চলে, ফলে সেইখানে দাঁড়িয়ে আপনি হচ্ছে যে মেট্রো রেল চালালেন না, আপনি বাস চালালেন, অটো চালালেন, ফলে টোটাল কন্ট্রাডিকশন। আপনি যদি সেখান থেকে ক্যাম্পাসে আসেন, আপনি দেখবেন বাসে 2 জন পাশাপাশি বসে যাচ্ছে, তার পারমিশন দিলেন, কিন্তু ক্যাম্পাসে আপনি ছেলে ঢোকার পারমিশন দিচ্ছেন না। আমি যে প্রশ্নটায় পয়েন্ট আউট করেছিলাম যে আমি তাকে কোন রকম থিওরি ক্লাস করালাম, সে করালাম, যদিও করাতে পারিনি, কিন্তু হচ্ছে যে আমি তাকে যদি থিওরি ক্লাস করাই
আমি তো ল্যাবে হচ্ছে যে গ্রুপে ভাগ করে দিই, দুটো ল্যাবে ভাগ হয়ে যাবে, তারপর প্রত্যেকটা এক্সপেরিমেন্টে 3 জন করে ভাগ হয়ে যাবে। তাহলে আমি যদি সব প্রোটোকল মেনে মাস্ক পরে গ্লাভস পরে আমি যদি ডিস্টেন্স মেনটেন করে আমি তাকে ল্যাবরেটরি করার পারমিশন দিতে পারতাম, আমি তাকে লাইব্রেরির বই অ্যাক্সেস করার পারমিশন দিতে পারতাম, আমি তাকে ফিস জমা দেওয়ার পারমিশন দিতে পারতাম, আমি তাকে টিচারের কাছে এসে টিউটোরিয়াল বা প্রজেক্ট বোঝার পারমিশন দিতে পারতাম, আমি 10 জন করে ক্লাস করার পারমিশন দিতে পারতাম, 60 জনের ঘরে 10 জন বসলে ডিস্টেন্স মেনটেন করা যায়। তাহলে আমি আদার সোসাইটিতে যে নিয়মগুলোকে ইমপ্লিমেন্ট করছি আমি ক্যাম্পাসে সেটাকে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছি না। তাহলে গভর্নমেন্টের কাছে মদ খাওয়ার গুরুত্ব বেশি। না না, আমি বলি এটা নিয়ে একটা ভালো প্রশ্ন অনেকজন আমাকে বলেছে যে আজকে এটা অনির্বাণ আমার সঙ্গে একমত হবে, শাকিল ভাইও একমত হবে এবং দেবমাল্যদাও একমত হবে, কারণ ক্যামেলিয়া কিন্তু অলরেডি সিনেমা প্রোডাকশনেও আছে, তো দেবমাল্যদা জানবে সিনেমা ওয়ার্ল্ডের সঙ্গে উনিও কানেক্টেড, এক্স্যাক্টলি, তো প্রত্যেকটা সেগমেন্টই জানবে। তো আমার বক্তব্য এখানে যে আজকে বাস চলছে, অটো চলছে, কিছুদিন বাদে আমি দেখবো ট্রেন আর মেট্রো হয়তো চলবে। এদিকে আমি শুনতে পাচ্ছি যে সিনেমা হল বন্ধ করে রাখার হচ্ছে কথা, জিম বন্ধ, কিন্তু জিমও বন্ধ, সিনেমা হলও বন্ধ। তো আমার বক্তব্য যারা বাসে ওরকম বাদর ঝোলা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বা দেবমাল্যদার কথাতে বলবো যে ট্রেন চললে তো মারাত্মকভাবে কোনো রকম ফিজিক্যাল ডিস্টেন্সিং হবে না, তো যেখানে তারা যাচ্ছে তাহলে সিনেমা হলের বিজনেসম্যানরা কেন লস বিয়ার করবে? সিনেমা হলের আপনি আজকে শুধুমাত্র না শুধুমাত্র লাক্সারি ইন্ডাস্ট্রি আমি বলতে চাইছি আজকের দিনে দাঁড়িয়ে রেস্টুরেন্ট খুলছে, হ্যাঁ রেস্টুরেন্টও খুলছে, একদমই ঠিক কথা, ইভেন কোন জায়গায় মলও খুলে যাচ্ছে। কন্টেনমেন্ট সংক্রমণের চান্স রেস্টুরেন্টের থেকে বেশি, সবথেকে বেশি, কারণ আমি খাবো খাবারটা, এবং রেস্টুরেন্টে কোথাও বলছে না কিন্তু যে ডিসপোজেবল ইউজ করো, কোথাও বলছে না ডিসপোজেবল ইউজ করো। স্টিলের থালা, সেরামিক্স আর গ্লাসে কতক্ষণ করোনা ভাইরাস বেঁচে থাকে তার কোনো গাইডলাইন দিচ্ছে না, দিয়ে হচ্ছে রেস্টুরেন্ট খুলে দিল। তাহলে সিনেমা হলে তো আমি হচ্ছে যে যথেষ্ট ডিস্টেন্স রেখে এখন মাল্টিপ্লেক্স গুলো বা পুরোনো হল গুলো আমি হচ্ছে যে বলতে পারি 50% ইনটেক ক্যাপাসিটি নিয়ে হল চালাও, একটা করে সিট ট্যাপ দিয়ে হচ্ছে লোক বসাও, আমি সেটা বলতেই পারি। তাহলে সিনেমা হলে আমি যতই অনলাইনে, যেটা অনির্বাণদা বলছিলেন যে অনলাইনে হচ্ছে যে যেগুলো নেটফ্লিক্স বা ইত্যাদির যে প্রমোশন বা পপুলারিটি হয়েছে, কিন্তু সেটা কত পার্সেন্ট? আমার ইন্ডিয়ার পপুলেশন কত ক্রস সেকশন হচ্ছে যে সেটা দেখে, কতজন হচ্ছে অত ডেটা এফোর্ড করার ক্ষমতা আছে, পার ডে কত জিবি ডেটা লাগে একটা দুটো ভালো সিনেমা দেখতে, তো ফলে হচ্ছে যে তাদের কত জিবি এফোর্ড করার, তার কতজনের ডিভাইস আছে, কতজনের হচ্ছে যে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, ওয়াইফাই আছে, কতজনের হচ্ছে যে সেই নেট ডেটা পারচেজ করার অ্যাফোর্ডেবিলিটি আছে। ফলে সেইখানে দাঁড়িয়ে আমি হচ্ছে যে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে সিনেমা হল ইমিডিয়েট হচ্ছে যে সেইখানে আমার গুরুত্ব দেওয়া উচিত। আমি তো বারবার বলছি আমি সোসাইটির বাকি জায়গায় যে নিয়ে ইউজ করছি, আমি সেটা ক্যাম্পাসে করছি না, হাইলাইট করেছে দেবমাল্যদার পয়েন্ট, আমি হাইলাইট করব যে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য ইমিডিয়েটলি হল খোলা উচিত। যেমন আজকে অটো চলছে, অটোতে বলছে নাকি 2 জন বসবে, তারপর অটো ছাড়বে, এখানে অটো পাচ্ছে না, অর্ধেক লোক দেখছি মারপিট করছে, এটা খুব স্বাভাবিক। যেটা দেবমাল্যদা বললো যে বাস থেকে কন্ডাক্টর আর ড্রাইভারকে নামিয়ে মারা হয়েছে বিকজ সে যেতে পারছে না, তার লাল কালি পড়ছে। অটোর ক্ষেত্রেও তাই হচ্ছে, কারণ আমাদের ক্ষেত্রে যানবাহনের সংখ্যা মানে ভেহিকেলের মানে ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা দেবমাল্যদা খুব ভালো বলেছে, আমার যদি আজকে নর্মাল টাইমে কোভিড-19 লকডাউনের আগে আমার কাছে 10টা বাস ছিল সাপোজ, তাহলে আমার আজকে কিন্তু ওই ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যদি আমাকে বাস চালাতে হয়, তাহলে 10টার জায়গায় কিন্তু আমাকে সেখানে অন্তত পক্ষে 30টা থেকে 40টা বাসের বন্দোবস্ত করতে হবে, নয়তো কিন্তু হবে না। আমাদেরকে কিন্তু ওটা করতে হবে, নয়তো কিন্তু দুর্গাপুরের বাস ধরতে ধর্মতলায় 2.5 ঘন্টা লাইন দিতে হচ্ছে, ঠিক আছে, 2.5 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। তাহলে মানুষ কখন অফিসে পৌঁছাবে, কখন কাজ করবে, সে বেরিয়ে কি করবে? ভালো পয়েন্ট বলছি আমি। এটা একটা আমার মনে হয় একটা প্রপার প্ল্যানিং যদি না থাকে তাহলে টোটাল জার্নাল জিনিসটা নিয়ে একটা ভীষণ একটা মেস হচ্ছে, যেটা নিয়ে মেস হচ্ছে কেন হচ্ছে আর শুধুমাত্র যেমন না শুধুমাত্র না, আমি একটা বলবো পয়েন্ট, শুধুমাত্র কেন আইনক্স, শুধুমাত্র মাল্টিপ্লেক্স কেন, শুধুমাত্র থিয়েটার হল লস করবে? আমার এখানে বক্তব্য হচ্ছে যখন রেস্টুরেন্ট খুলে দিচ্ছ, মল খুলে দিচ্ছ, না আমি বলি আজকে
যদি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি খুলে যায়, আজকে যদি ধরে রাখো ট্রেন বাস সব খুলে যাচ্ছে, শুধুমাত্র হল খুলছে না। আর জিম কিন্তু ইমিউনিটি ডেভেলপ করে, জিমে গিয়ে লোকেরা ভালো করে এক্সারসাইজ করে, তো জিমও খোলার কোনো পারমিশন দেওয়া হচ্ছে না। তো আমি বলবো এটা কিন্তু করা উচিত, এটা করাটা খুব মানে নিতান্তই ভাবে প্রয়োজন। আমি শাকিল ভাইয়ের কাছে যাব, শাকিল ভাইকে একটা প্রশ্ন করব যে শাকিল ভাই, এই সময়টা দাঁড়িয়ে তুমি কি দেখতে পাচ্ছ? আজকে আমরা অনেক রকম আলোচনা, দেবমাল্য দা, অনির্বাণ বললো, তুমিও এটাতে কিছু ভিউ পয়েন্ট দাও যে কি মনে হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা হল, জিম, এগুলো তো একটা জায়গা। আজকে এই যে মানে সমস্ত যানবাহন মানে অন করে দিয়েছে, মানে রেল অবশ্য অন করে এখনো দেয়নি, কিন্তু কিছুটা হয়তো লোকাল ট্রেনও কিছুদিনের মধ্যে অন হয়ে যাবে, বা ইনফ্যাক্ট যখন এটা প্রোগ্রামটা অন এয়ার হবে তখন হয়তো লোকাল ট্রেন অনও হয়ে গেছে। তো আমরা ইন্ডিয়া তখন হয়তো টপ নাম্বার 1-এ চলে যাব ওই করোনা সংক্রমণে। এখন অলরেডি আমরা বোধহয় 5th স্টেজে আছি, তো মানে 5th নাম্বারে আছি। তো আমার মনে হয় সেটা হয়ে যাবে। তো শাকিল ভাইকে আমি যেটা জিজ্ঞাসা করবো যে শাকিল ভাই, এই সিনারিওটা তুমি কিভাবে দেখছো? মানে পরবর্তীকালে কি অন্ত্রপ্রনারশিপটা খুব ভাবে বিজনেসম্যানরা ভাববে, যেটা দেবমাল্যদা বললো, ওরকম একটা দিকে মনোযোগ যাবে বিজনেসম্যানদের? প্লাস রিসেশন যেটা আজকে খুব ভালোভাবে দেবমাল্যদা সংক্ষেপে বুঝিয়েছে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু রিসেশন হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে মানুষকে ছাঁটাই করা হচ্ছে। গভর্নমেন্টকে এখানে ইন্টারভেন করতে হবে, গভর্নমেন্টকে কিন্তু সাপোর্ট করতে হবে, এবং কেন্দ্র সরকারকে আমি বলবো যে জিএসটি আর এই যে লোন প্যাকেজ, লোককে বুর্বক বানানোটা বন্ধ করতে হবে, কারণ জিএসটিটাতে রিলিফ দিতে হবে কেন্দ্র সরকারকে। আর সব থেকে বড় ব্যাপার, আমি এখানে পলিটিক্যাল ডিবেট করছি না, আমার এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জিএসটিতে যদি রিলিফ না দেওয়া হয় অনেক বিজনেসম্যানের লস হবে, আজকে এটা বুঝতে হবে। প্লাস তার সাথে না লোন, এই যে লোন, ইকোনমি ক্ষেত্রে লোন দিয়ে লাভ নেই। আমাকে ইকোনমি বুস্ট করার জন্য আমার লাগবে হচ্ছে টাকা, আমার বিজনেসটাকে আবার বুস্ট করার জন্য। শাকিল ভাই কি বলবে? শাকিল ভাই এই ক্ষেত্রে কি বলবে? সব থেকে আগে আমি একটা কথা বলবো আপনাকে, কি আজ যদি আমরা হিন্দুস্তানে যে কোভিড-19 যে আজ করোনাতে গ্রসিত আছে, যতটা মেম্বার গ্রসিত আছে, आज मतलब जितने भी कोरोना से पीड़ित है लोग, तो सबसे पहले हमारे हिंदुस्तान में ये कोरोना का बीमारी था नहीं। हमारी आवाज जा रही है क्या? एकदम you have mentioned a very vital point in my show. করোনা কিন্তু আমাদের ইন্ডিয়ার নয়, এটা কিন্তু বিদেশ থেকে আসা। প্রথমে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোকে বন্ধ করে দেওয়া উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। मैं ये ध्यान दिलाना चाहूंगा कि आज अगर हमारा हिंदुस्तान, तो आज हिंदुस्तान में जो पहला फ्लाइट लाया गया, पहले लोग जो फ्लाइट से यहाँ आए, आज जो लोगों को अदर स्टेट से जगह जगह से, जैसे हमारे झारखंड में हमारे हेमंत सोरेन मुख्यमंत्री जी जो है, ये क्या किए, फ्लाइट से भी लाए लोगों को और ट्रेन से भी लाए, बस से भी आया। तो जो लोग आए इस पीरियड में इनको 14 डेज का या 28 डेज का इनको क्वारंटाइन सेंटर में रखा जा रहा है। फिर उनके रिपोर्ट अगर ठीक आ रहे हैं तो उनको होम क्वारंटाइन में भेज दिया जा रहा है। तो ये जो आज स्थिति हो रही है, हमारा जो पहला फ्लाइट आया और कुछ फ्लाइटें जो आई विदेश से, उन लोगों को अगर क्वारंटाइन सेंटर में रखा जाता और उनको पालन करने के बाद उनके रिपोर्ट नेगेटिव आते और फिर घर भेजा जाता, तो आज पूरे हिंदुस्तान जो आज परेशानी के आलम में जी रहा है, इस परेशानी के आलम में जीता नहीं। और मैं एक बात यहाँ पे ऐड करूंगा शकील भाई, ये जो माइग्रेंट लेबरर्स है, उसको पहले ही मतलब जब लॉकडाउन ऐसे यहाँ पे इंडिया में ऐसे लॉकडाउन घोषणा हो गया कि जैसे वो जो रात को डिमोनिटाइजेशन हो गया है, वैसे लॉकडाउन भी कर दिया, मतलब विदाउट एनी प्रिपरेशन। सब लोग जहाँ पे थे वहाँ पे रह गए, माइग्रेंट लेबरर्स वहाँ पे अटक गए। आज मुझे बहुत खराब लगता है ना, हम एक बात बोलेंगे, मुझे बहुत खराब लगा, बहुत स्टेट में माइग्रेंट लेबरर्स जैसे आ रहे थे, वहाँ पे सेंट्रल गवर्नमेंट ने बोला कि हम यहाँ पे पैसा नहीं देंगे, जो स्टेट है वो उनको सब कुछ करना पड़ेगा। हमारा यहाँ पे स्टेट में गवर्नमेंट बहुत मतलब अच्छे से काम। मैं वही बात बताना चाहूंगा कि आज पर उस टाइम में माइग्रेंट लेबरर्स को पहले ही लाना था। लॉकडाउन बोलना था कि देखो हम लॉकडाउन कर रहे हैं, ठीक है, लॉकडाउन हम 4 दिन बात करेंगे, 4 दिन में जितना हो माइग्रेंट लेबरर्स हम जहाँ पे है वो वापस आ जाए। That was the way, that is the correct way। अभी जो माइग्रेंट लेबरर्स सब जगह पर आ रहे हैं ना, पूरा कोरोना फैल रहा है सब स्टेट में,
क्या बोलेंगे शकील भाई? अब वही बोलना चाह रहे हैं कि आज जो इतने दिन लॉकडाउन लगने के बाद जो लोगों को लाया जा रहा है, तो हम लोग एक नया सिरा से फिर लॉकडाउन में जा रहे हैं। ये चीज जो लॉकडाउन लगे थे उसी पीरियड में अगर लोगों को अपने अपने घरों पे बुलाया जाता तो आज जितने दिन हम लोग झेल लिए इतने दिन में सारा मामला खत्म हो जाता। पहले तो ये दूसरी बात ये है कि भगवान का तो ये बहुत बड़ा शुक्र है कि जब से लॉकडाउन लगा मौसम बिल्कुल नाजुक रहा और मौसम में कठोरता नहीं रही, धूप की तीव्रता नहीं रही। अगर धूप ये बैसाख के महीने में अगर धूप बैसाख के तरफ मिलता तो हम देखें अपने नजरों से जो लोग पैदल चल के लाचार होके वैसे जगह से आए जहां पर जिस कंपनी में जिस इंडस्ट्रीज में जिस जगह पे वो काम कर रहे थे तो उनको मदद नहीं मिलने की वजह से वो वहां से पैदल भूखे प्यासे अपने घर पे चल दिए। तो इस पीरियड में जो घर आए और बहुत लोगों के साथ हादसा भी हुआ, और ये जो बैसाख के महीने के पूरे धूप की तमतमाती धूप में जो लोग चले तो ये मौसम बिल्कुल नाजुक रहने के कारण बहुत लोगों को राहत हुई, और नहीं तो हमारा हिंदुस्तान का जो मृत्यु दर की आंकड़ा होती ये आप संभाल नहीं पाते आज, और जिसका रिजल्ट बहुत ही खराब होता और आम लोग बहुत ही इस खराब स्थिति में रहते। अब रही इंडस्ट्रियों की बात, तो हम एक चीज बताना चाहेंगे कि जिस जगह पे चाहे वो किसी भी स्टेट में है, बाहर से जो भी मजदूर गए हैं वहां काम कर रहे हैं, तो वहां के ओनर अगर अपने मजदूरों को, जैसे मेरा भी जो भी इंडस्ट्रीज है, आज हमारे बहुत सारे छोटे छोटे जो इंडस्ट्रीज है हमारे झारखंड में, उसको स्टार्ट करने के लिए परमिशन दे दिया गया है कि आप आराम से काम को स्टार्ट कर सकते हैं। तो जो हम ये ध्यान दिलाना चाहेंगे कि जो ओनर अपने वर्कर्स को इस लॉकडाउन के पीरियड में संभाल के रखे हैं, उनको अपने घर के मेंबर की तरह उनके जरूरत की चीजों को अगर ध्यान दिए हैं तो वहां के मजदूर कभी उनके पास भागेंगे नहीं, और अगर वो घर भी आए हैं तो वापस उनके पास जाके काम करेंगे। और जिन्होंने इस लॉकडाउन के पीरियड में अपने मुंह को फेर लिया है तो उनके इंडस्ट्रीज को काफी प्रभाव पड़ेगा, और वो अंदाजा नहीं कर सकते हैं कि उनको लॉस का कितना बड़ा भुगतना पड़ेगा, लॉस का अंदाजा। You are again, you have mentioned a very vital point कि humanity come first। आज जब इस टाइम में अगर जो ओनर है, जो मालिक है, वो अगर अपना मजदूर का ख्याल नहीं रखेंगे ना, कल वो भी मजदूर उस मालिक के पास नहीं जाएंगे, और जाना भी नहीं चाहिए। जो मालिक अपने टीम को नहीं संभाल सकते हैं, वो मालिक कहलाने का कोई अधिकार नहीं है। That person is not a leader। I feel कि उसके पास वो नहीं जाएंगे। আমি দেবমাল্যদার কাছে আসবো। দেবমাল্যদা, এই যে পরিযায়ী শ্রমিকের ব্যাপারটা নিয়ে তুমি একটু বলো। এই যে পরিযায়ী শ্রমিক যদি সত্যি প্রথম দিকে চলে আসতো, আজকে কিন্তু এতটা আমাদের এখানেও কষ্ট হতো না, এইভাবে কিন্তু করোনা রেটটা বাড়তো না। তোমার কি মনে হয় দেবমাল্যদা? দেখুন, সেটা হচ্ছে যে লকডাউন যে আনলক করা হচ্ছে এইটাও আনপ্ল্যান, লকডাউন যে করা হয়েছিল এটাও আনপ্ল্যান। আর মানবিকতা তখনই থাকে মানুষকে মানুষ মনে করলে, মানুষকে গরু ছাগল মনে করলে তো আর মানবিকতার প্রশ্ন আসে না। ফলে সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে আপনার যে সিচুয়েশন তৈরি করা হয়েছে, যেটা উনি বললেন, যে আপনি যেটা বলছিলেন যে ফ্লাইট বন্ধ করে দেওয়া, ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করে দিলে তো আবার ট্রাম্প আসতে পারতো না, আরো বিপদ হয়ে যেত। ফলে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ না করে উনি যেটা বলছেন যে ঝাড়খণ্ড যেটা করেছে সেটা হচ্ছে যে আপনার যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে নামলো, সে 15 লাখ লোক নেমেছে 1 মাস 1.5 মাস 2 মাসে। 15 লাখ লোককে যদি আপনি কোয়ারেন্টাইন করতেন, তাতে যদি গভর্নমেন্ট খরচ করেও করতো, হ্যাঁ, যারা হচ্ছে যে হাই প্রোফাইল লোক তাদেরকে 5 স্টার হোটেলে রেখেও যদি করতো, ভালো ভালো জায়গায় যদি রেখেও করতো, যদি কোয়ারেন্টাইন করতো, তাহলে হচ্ছে যে আজকে এই সিচুয়েশনটা হতো না। 1,25,00,000 1,30,00,000 হচ্ছে যে গৃহবন্দী করতে হতো না। এটা সেই রবীন্দ্রনাথের জুতো আবিষ্কার কবিতার মতো হচ্ছে যে বিষয়টা হয়ে যাচ্ছে, যে আমি পায়ে জুতো না পরে গোটা পৃথিবীটাকে হচ্ছে যে চামড়া দিয়ে মুড়ে দিলাম ধুলো আটকানোর জন্য। ফলে সেই রকম হচ্ছে যে এই রকম বিষয়টা হয়ে যাচ্ছে যে আমি 15 লাখ লোককে যদি হচ্ছে আজকে গৃহবন্দী করতাম, কি হচ্ছে হোটেলেই রাখতাম, আমি যদি তাকে স্টার ক্যাটাগরিতেই রাখতাম, তাহলে হচ্ছে আমার আজকে 1,125 কোটি লোককে নিয়ে হচ্ছে খেলতে হতো না আর কি। 1,25 কোটি যে লোক তাদের নিয়ে যে হচ্ছে যে মজাটা হচ্ছে, এটা করতে হতো না। দেবমাল্যদার ইয়েতে মানে একদম অ্যাড করব, দেবমাল্যদা খুব ভালো পয়েন্ট বলেছে। এই যে আনপ্ল্যান ভাবে হঠাৎ এসে ওই বাসন কাসর ঘন্টা বাজানো,
মোমবাতি জ্বালানো, মানে আমার একটা অদ্ভুত লাগলো এই যে মোমবাতি জ্বালানোটা নিয়ে কিন্তু বড় একটা সমস্যা হয়েছিল ওই সময়। এটা অনির্বাণও দেখেছে, দেবমাল্যদাও দেখেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কিছু মানুষ, এটা বোঝা উচিত ছিল এটা কিন্তু ভারতবর্ষ লিটারেসি কিন্তু সেই লেভেলে নয়। আজকে আমরা ভারতবর্ষে কিন্তু জানি যে মানুষ কিন্তু সবাই লিটারেট নয়, তো তারা ভেবেছে এটা একটা মানে দিওয়ালির রাত, আমার বাড়ির আশেপাশ মনে হচ্ছে বাজি ফাটছে, ফানুস উঠছে। কোথায় গেল তখন সেই ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা? কোথায় গেল সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা? সেই কিছুই মেনটেন হলো না, সেখানে কিন্তু করোনা আরো বৃদ্ধি পেয়ে গেল। তো আজকের দিনে দাঁড়িয়ে একজন যে রেসপেক্টেড অনারেবল পিএম, আমি একটা কথা বলবো, আমি কেউ নই, আমি একজন সিটিজেন হিসেবে বলতে চাই, আমি তাকে ব্যঙ্গ করছি না বা তাকে আমি কটাক্ষ করছি না, বাট তার এই সিদ্ধান্তটা তাকে একটু ভেবেচিন্তে নেওয়া উচিত ছিল। সে হয়তো ভেবেছে যে আমি এটা মোমবাতি জ্বালিয়ে পজিটিভ করবো, বিকজ সে কোনো আশা পাচ্ছিল না, সে কোনো দিশা পাচ্ছিল না। কিন্তু তাকে বোঝা উচিত ছিল যে ভারতবর্ষের পপুলেশন 130 কোটি, সেখানে কিন্তু কিছু ইলিটারেট লোক এইভাবে রাস্তার মধ্যে হাঁটবে, আর তাদের জন্য কিন্তু এইভাবে করোনাটা বাড়বে। আরেকটাও পয়েন্ট এখানে মানতে হবে, স্টেট গভর্নমেন্ট কিন্তু খুব ভালো কাজ করেছে, আমাদের স্টেট গভর্নমেন্ট হোক, ঝাড়খণ্ড স্টেট গভর্নমেন্ট হোক। কারণ আমাদের এখানে স্টেটের যা পপুলেশন, আমরা ইটালি আমেরিকায় দেখেছি, সেটা কিন্তু একটা দেশের পপুলেশন, আর ওখানকার লিটারেসি আমাদের এখানকার লিটারেসি এক নয়, এটা মানতে হবে। ওখানকার মানুষ কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং বোঝে, আমাদের এখানে মানুষ সেটা বোঝে না। তো তার মধ্যে যে স্টেট অনেক ভালো কাজ করেছে, ঝাড়খণ্ড করেছে, পশ্চিমবঙ্গ সরকারও করেছে, এন্ড ইভেন আমি বলবো মোদিজিও চেষ্টা করছেন, কিন্তু কি হয় ইমপ্লিমেন্টেশনটাকে একটু ভালোভাবে করাটা দরকার। কারণ হঠাৎ করে রাত্রেবেলা এসে যদি ওইভাবে বলে দেয় না, খুব বড় একটা দুর্বিষহ অবস্থা হয়ে যায়। আজকে 2016-তে 8ই নভেম্বরটা সবার মাথায় আছে, কিভাবে নোটবন্দি হয়ে গেল, কত ছোট ব্যবসা নষ্ট হয়ে গেল। ঠিক সেইভাবেই হলো, লকডাউনটা করুন, লকডাউন আমি করতে না বলছি না, লকডাউন করা হবেই, ওটা হু বলেছে লকডাউন করতেই হবে, কিন্তু একটু টাইম দিয়ে একটু প্ল্যানিং করে করাটা দরকার। কারণ আপনার উপরে কিন্তু গোটা দেশ ডিপেন্ডেন্ট, আপনি যখন যেটা কথা বলবেন সেটা কিন্তু একটা দেশের মানুষের, প্রত্যেকটা মানুষকে আজকে যে পরিযায়ী যারা তারা যাদের জীবন আজকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের জীবনটা কিন্তু আমরা ফিরে পাবো না, এটা বুঝতে হবে। আজকে বিভিন্ন লোক মারা যাচ্ছে, তো আজকে আমাদের টেকনিশিয়ান, টলিউড পাড়ার টেকনিশিয়ান, তারা আজকে ফুল বিক্রি করছে, তারা আজকে লাইট লাগাচ্ছে, তারা আজকে কষ্টের দিন কাটাচ্ছে। হলিউডকে বুস্ট করতে হবে, তাদের জন্য আপনাকে ফাইন্যান্স করা দরকার। শুধুমাত্র রাজ্য সরকার নয়, কেন্দ্র রাজ্য দুজনকে মিলে এখানে সহযোগিতা করতে হবে। রাজ্য যথেষ্ট করছে, কেন্দ্রকেও বলবো যে করার কারণে, কারণ এই সময় যদি আমরা সেটা না পাই, আমরা কিন্তু খুব বড় একটা দুর্বিষহ অবস্থায় পড়তে চলেছি। এটা আমার সঙ্গে দেবমাল্যদা, অনির্বাণ, ইভেন শাকিল ভাই একমত হবে যে উই ডোন্ট নিড লোনস, উই নিড ইকোনমি বুস্টিং। আমাদের টাকা লাগবে, প্রত্যেক বাংলা কথা, গোদা বাংলা কথা, সেটা কম হলেও যদি আপনি টাকা না দেন, তাহলে কিন্তু আমরা খুব একটা বড় জায়গায়, আমাদের ইকোনমিটা একটা খুব বড় প্যান্ডামিক অবস্থায় পড়বে। শাকিল ভাই একটা কিছু বলতে চাইছে, শাকিল ভাই প্লিজ সে। হ্যাঁ, বলছিলাম কি গভর্নমেন্টের নীতিটা দেখুন কি করছেন, কি যদি কোনো গরিবকে প্রতি মাস চাল দিচ্ছে, রাশন দিচ্ছে, তো ওইটা কি করছে কি আগের দিকে যে আগামী 3 মাস 4 মাস দিবে, ওইটা কন্টিনিউ দিয়ে দিচ্ছে, তারপরে ফের ওটা গ্যাপ করে দিবে। অমনি গাড়ির ইনস্টলমেন্ট হোক, লোনের ইনস্টলমেন্ট হোক, এই নানা রকমের যে জিনিসটা আছে, উনি কি করছেন কি এখন ব্রেক করে দিল কি এই 3 মাস এখন ইনস্টলমেন্ট দিতে হবে না। লেকিন আমি ব্যাংকে যাই জিজ্ঞাসা করলাম যখন, তখন ব্যাংক ম্যানেজার ওনার বলা হচ্ছে কি আপনাকে ছুট এখন দিচ্ছি, लेकिन सब টাকাটা জোড়ে লাগবে, বিজলি বিল हो या গভর্নমেন্টের গাড়ি ইনস্টলমেন্ট हो या আপনার লোনের টাকা हो या কোনো আপনাকে ইন্টারেস্টটাও লাগবে আর আপনার লোন অ্যামাউন্টটাও পরে লাগবে। তো বুঝে দেখুন কি এখন এই সিচুয়েশনে যে একটা বড় অ্যামাউন্ট এই লোন লকডাউনের পরে যে উনাকে পে করতে হবে, ওটা কিভাবে পে করবে? গভর্নমেন্টে ছুট না দিয়ে একটু আরো বড় আমি একটা পয়েন্ট হাইলাইট করব। আসলে আমরা তো কেউ বিজয় মালিয়া বা নীরব মোদি নই, তো ওই জন্য আমাদের তো ওই রোলটা দিতেই হবে। বিজয় মালিয়া নীরব মোদি হলে আমাদের সেসব লোন ফোন দিতে হবে না, কি বলো? ও পালিয়ে যাবো, টাকা পয়সা পাবলিকের টাকা নিয়ে পালিয়ে যাবো, খেয়ে উড়িয়ে দেবো। আমি একটু অনির্বাণের কাছে যাবো, অনির্বাণকে একটা খুব ভাইটাল প্রশ্ন করবো। এই যে লোয়ার মিডিল ক্লাস, আজকে বহু আর্টিস্ট কিন্তু আমি বলবো
সবাই কিন্তু প্রচুর টাকা মানে উপার্জন করে না, সবার কিন্তু দিন আনে দিন খাওয়া প্রচুর আর্টিস্ট আছে, প্রচুর টেকনিশিয়ান আছে, এমনকি আমি ডিরেক্টরও চিনি, তারা কিন্তু আজকে খুব বড় একটা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এই লোয়ার মিডিল ক্লাসটা কিন্তু খুব বড় একটা সমস্যায় পড়েছে। বিপিএল লেভেল মানে যারা বিলো পভার্টি লাইনে আছে তারা অন্তত কি রেশনের চাল নিচ্ছে বা নিচ্ছে, গম নিচ্ছে বা হোয়াট এভার কিছু পাচ্ছে। লোয়ার মিডিল ক্লাসের চাকরি যাচ্ছে, দেবমাল্যদা একদম ঠিক বলেছে, তাদের চাকরি পাচ্ছে না, রিক্রুটমেন্ট তো নেই, উপরন্তু মানে কস্ট কাটিং হচ্ছে, তাদের কাট অফ হচ্ছে, লে অফ হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আর তাদের কিন্তু সব থেকে বড় আজকে একটা ঝড় নেমে এসছে। আমি মাঝখানে রুদ্রদার মানে রুদ্রনীল ঘোষের একটা ভিডিও দেখেছো, হয়তো তুমিও ফেসবুকে দেখেছো, যে উনি কিন্তু বলেছে যে যারা নিম্ন মধ্যবিত্ত তাদের কথা কিন্তু কোনোভাবে ভাবা হচ্ছে না। ইভেন মধ্যবিত্ত মানে আমি বলবো আপার মিডল ক্লাস বাদ দিয়ে মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত কিন্তু খুব বড় একটা সংকটের মধ্যে পড়েছে। বিকজ তাদেরকে ইএমআই দিতে হচ্ছে, কোথা থেকে দেবে বুঝতে পারছে না, চাকরিটা চলে যাচ্ছে, চাকরিরও টাকা অর্ধেক হয়ে গেছে, আবার তাদেরকে কিন্তু নিজেদের ছেলে মেয়েরও টাকাটা দিতে হবে ইনস্টিটিউটের জন্য, মানে কোথা থেকে তারা পাবে? হাউ ইজ দিস পসিবল? বহু জায়গায় আছে বহু লোক বাইরে থেকে এসে ভাড়াতে থাকে, তাকে রেন্টও কিন্তু দিতে হচ্ছে। অনির্বাণের কি বক্তব্য? অনির্বাণ কথা হচ্ছে এই মিডল ক্লাস আর লোয়ার মিডল ক্লাস এরা যখন জন্মায় না, জন্মানোর পর থেকে এরা বুঝতে পারে যে এরা হচ্ছে স্কেপগোট সোসাইটি। যা যা খাড়া আসবে, যতবার আসবে এদের উপরই আসবে, কারণ যার কিচ্ছু নেই তার হারানোর ভয় নেই, যার প্রচুর আছে তারও হারানোর ভয় নেই, যার অল্প আছে তারই হারানোর ভয়। এই যে শ্রেণীটা, এই শ্রেণীটাকে সারা জীবন ধরে তার সমস্ত রকম প্রবলেম ফেস করতে হবে। এবং সেটা মানে এই যে একটা প্যান্ডামিক চলছে সেখানেও এটা অনির্বাণ তারাই এফেক্টেড সবচেয়ে বেশি। অনির্বাণ খুব দামি একটা কথা বলেছে যে যারা প্রচন্ড রিচ এলিট ক্লাস তার কাছে প্রচুর আছে, তার হারাবার ভয় নেই, আর যার একদম কিছু নেই তার তো কোনো কিছু ভয় নেই, সে আর কি হারাবে। সব থেকে বেশি কিন্তু খাড়ার ঘাটা পড়ে যারা মধ্যবিত্ত বা লোয়ার মিডল ক্লাস, কিন্তু তার অল্প আছে, তারই কিন্তু ভয় যে তার কি হারাবে। কারণ আমাদের কিন্তু দেশের যদি পপুলেশন দেখি, নিম্ন মধ্যবিত্ত আর মিডল ক্লাসে কিন্তু মেইন পপুলেশন আমাদের দেশে, এটাও বুঝতে হবে। ওখানে সবসময় তাদের উপরই ভাড়াটা পড়ে, এবং সেটা আমাদের এখানেও যদি আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে দেখো, যারা টেকনিশিয়ানস রয়েছে, যারা আর্টিস্ট রয়েছে, তাদেরও কিন্তু সেম প্রবলেমটাই ফেস করতে হচ্ছে, যেহেতু তারা ম্যাক্সিমাম আমাদের ডেইলি ওয়েজেসের উপরই কাজ হয়। মানে তুমি যারা ফিল্মে পিকচার কন্ট্রাক্ট হয়, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, ওটা বাদ দিলে আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেইলি ওয়েজেসের উপরই কাজ হয়, বা টেলিভিশনের ক্ষেত্রেও কিছু কিছু মান্থলি কন্ট্রাক্ট থাকে কিছু আর্টিস্টের জন্য বা টেকনিশিয়ানসের জন্য। ওটা বাদ দিলে যখন যা ডেইলি ওয়েজেসের উপর যখনই আসছো তখন ডাইরেক্টলি ওই খারাপটা বলছে তারা এখন কি করবে, এটা একটা বিরাট বড় ব্যাপার। যেমন এই আর্টিস্ট ফোরাম থেকেও একটা বলা অ্যানাউন্স করা হয়েছিল যে যারা খুব নিডি আর্টিস্ট আছেন তাদেরকে কিছু অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছিল যে তাদের জন্য কিছু অর্থ সাহায্য দরকার। এত হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেশনস করেছে যে সেটা নিজেরাও ভাবতে পারিনি যে এত লোক অ্যাপ্লাই করবে। সেই জায়গাটা মানে এখানে বুঝতে হবে যে আমাদের কিন্তু নিডটা আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যারা অভিনয় করে বা যারা শিল্পী তাদেরকে বলা হয় যে তারা তো ওদের তো প্রচুর টাকা, সবকিছু সবার কিন্তু নয় সেটা। আজকে যারা এন্টারটেইনমেন্ট জগতে আছে, আমি আরেকটা কথা হ্যাঁ আমরা কাজ করছি যে ডাইরেক্টলি এন্টারটেইনমেন্ট সেক্টর। এবার আমাদের আরেকটা ভয় আছে, মানে সবারই একটা করে ভয় আছে, মানুষের বেসিক নিড প্রথমে একটা বাসস্থান, খাবার, ওষুধ, এইগুলো হচ্ছে বেসিক নিড। পরে আসে এন্টারটেইনমেন্ট, এবং সেখানে এন্টারটেইনমেন্ট সেক্টরে একটা ইনভেস্টর দরকার। সো এখানে এখন অনেক মানুষের, অনেক আর্টিস্ট, অনেক টেকনিশিয়ানস না, বাট আমি এটাতে তোমার সাথে একটু ডিফার করব অনির্বাণ, আমি এটাতে ডিফার করব। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এন্টারটেইনমেন্টটা মানুষকে, তুমি এন্টারটেইনমেন্টের ওই জিনিসটা ঢুকিয়ে দিয়েছো মাথার মধ্যে। আমি বলছি এটা আমার মত নয়, আমি প্রথম কথা বলছি যে প্রচুর মানুষ যারা আমার বন্ধু বান্ধবরা এই কথাটা নিয়ে আরেকটা ভয় পায়, তাদেরকে আমি একটাই রিপ্লাই করি, ভয় তারা পাবেই, কারণ এটা ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ তারা ভয় পাচ্ছে যে কালকে এন্টারটেইনমেন্ট সেগমেন্টটা তো প্রায়োরিটি নয়, যেটা তুমিও বললে যে আগে মানুষ খাবে, বাসস্থান থাকবে, মেডিসিন পাবে, তারপর তো সে এন্টারটেইনমেন্ট হবে। কিন্তু এইটা হওয়ার পরেই
মানুষ কিন্তু এখন না এন্টারটেনমেন্ট ছাড়া বাঁচতে পারবে না, ওই একই সিরিয়ালও দেখে গেছে মানুষ। একদম তাই, আমি বলছি এটা মানুষের মানে অনেকের ভয়ের কথা বলছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন না। কারণ যখন একটা ক্রাইসিস আসবে, ক্রাইসিস বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রাইসিস আছে, আই এম ভেরি মাচ অপটিমিস্টিক। ক্রাইসিস যখনই চলে যাবে, যে লোকটা দুধ বেচতো সে দুধ বেচবে, যে মদ বেচতো সে মদ বেচবে, যে সিনেমা বেচতো সে সিনেমা বেচবে। আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আমি দেবমাল্যদা তোমাকে জিজ্ঞাসা করব যে এর পরবর্তীকালে হসপিটালিটি ইন্ডাস্ট্রি আর ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে কিরকম ভাবে দেখছো। আমি দেবমাল্যদার কাছে আগে জেনে নিই, তারপর তোমার কাছে আসবো। আরেকটা প্রশ্ন তোমাদের দুজনের কাছেই, দেবমাল্যদা আর অনির্বাণের কাছে আর শাকিল ভাইয়ের কাছে। অবভিয়াসলি আমরা দেখেছি কিছুদিন আগে মদের দোকানে খোলার পরে একটা দুর্বিষহ ভিড় হয়েছিল, লাইন হয়েছিল, মানে সেই লাইন মানে ভাবা যায় না, সেটা মানে মানুষ ভাবতে পারেনি। এটা সরকারের উপরে এটা ডিপেন্ডেন্ট নয়, সরকারের এটা কিছু করার ছিল না, মানুষ যে ওইভাবে ঝাঁপিয়ে পড়ে মদ কিনতে যাবে সেটা কেউ ভাবতে পারেনি। তো আমরা তো একটা পজিটিভ জিনিস এক্সপেক্ট করতেই পারি যে কালকে রেস্টুরেন্ট খোলার পরে বা কালকে যদি হল খোলা হয়, ওই ভিড়ে যদি 10% ভিড়, আমি নোট করছি আমার শোতে, from that crowd if we get 10% of that crowd in our halls, in our restaurants, in the hospitality industry, আমরা পুরো ব্লুম করছি, মানে we will be flourishing, মানে আমি সেটা বিশ্বাস করি যে লাইনটা ওখানে গেছিল। তো কি বলবে দেবমাল্যদা, কি বলবে যে এর পরবর্তীকালে হসপিটালিটি ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি কিরকম ভাবে দেখছো? আর এইটার যেটা আমি তোমাকে পার্সপেক্টিভ বললাম যে ওই ক্রাউডটা যদি আমাদের এখানে আসে তাহলে ব্লুম করবে, আমরা তো এক্সপেক্ট করতে পারি, একটু পজিটিভ তো ভাবতেই পারি আমাদের শোতে। কি মনে হয় দেবমাল্যদা? আপনি কি ওই ক্রাউডটা হচ্ছে যে তারপরের এক মাস সাস্টেন করতে দেখেছেন? প্রথম দিনের যে ক্রাউডটা, সেই ক্রাউডটা কি হচ্ছে যে তারপর 7 দিন সাস্টেন করেছিল? টোটাল মদ বিক্রি যদি দেখেন, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে শুধু হচ্ছে যে অ্যাপারেন্টলি আমাদের হচ্ছে যে কতগুলো ছোট ছোট জিনিস দিয়ে হচ্ছে যে ডিসিশন নিতে গেলে সেটা ভুল হয়। আপনি রোজ সকালে উঠে দেখবেন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। একটা পৃথিবী জুড়ে একসময় ভাবতো যে হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, ফলে হচ্ছে যে পার্শিয়াল ভিউ থেকে হচ্ছে কিন্তু আমরা মানে মিথ্যার দিকেই চলে যাই, সেখান থেকে হচ্ছে যে ট্রুথে পৌঁছাতে পারি না। ফলে সেইখানে দাঁড়িয়ে আপনি গোটা মাসের সেল দেখলে দেখবেন মদের বিক্রি 1/3 হয়েছে। আপনার মদে 30% গভর্নমেন্ট হচ্ছে যে ট্যাক্স বাড়িয়েছে, তারপরেও মদের হচ্ছে যে প্রফিট না টার্নওভার আর কি, বিক্রির অ্যামাউন্ট ভলিউম, সেটা হচ্ছে যে 1/3 হয়ে গেছে। এবং একটা জিনিস বুঝুন, সেটা হচ্ছে যা মদ বিক্রি হয়েছে সেটা হচ্ছে যে সিঙ্গেল মল্ট স্কচ থেকে শুরু করে দামি মদ, কম দামি মদ, বিয়ার, বাংলা বা এই যে গরিব মানুষ যে মদ খায় সেই মদের বিক্রি হয়নি। তার মানে মানুষের হাতে পয়সা নেই, এটা রিফ্লেক্ট হচ্ছে। এখন দীর্ঘ 2 মাস 2.5 মাস 2 মাস বন্ধ থাকার পর একদিনের আউটপাসটা দিয়ে বিজনেস বোঝা যাবে না, বুঝতে পেরেছেন? ফলে হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে মদের বিক্রি গভর্নমেন্ট যে ট্যাক্স পাবে ভেবেছিল, গভর্নমেন্ট যে রেভিনিউ পাবে ভেবেছিল, সেইখানে দাঁড়িয়ে সেটাও 1/3 হয়ে গেছে, ওভারঅল মদের বিক্রি 1/3 হয়ে গেছে। এবং এটা নিয়ে হচ্ছে যে সকলে যারা ওই সেক্টরে যুক্ত মাথায় হাত দিয়ে বসে আছে, ঠিক আছে? যে মদের বোতল ধুয়ে ব্যবসা করে, যে হচ্ছে যে সেই ট্রান্সপোর্টের ব্যবসা করে, যে হচ্ছে যে রিটেলার, প্রত্যেকেই হচ্ছে যে সেখানে সমানভাবে এফেক্টেড। ওই একদিনের ভিড় দিয়ে হচ্ছে খুব আশাবাদী হওয়ার জায়গা নেই। এরকম ভাবেই হচ্ছে যে রেস্টুরেন্ট খুললে হয়তো হচ্ছে আপনার প্রথম দিকে কিছুটা ভিড় হবে যারা হচ্ছে ছিল, কিন্তু আপনি লং রানে যখনই ভাববেন মানুষের হাতে পয়সা কমেছে, এমপ্লয়াবিলিটি কমেছে, মানুষের মধ্যে ভয় বেড়েছে, সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে সে তার হেলথের জন্য হচ্ছে যে সে পয়সা রাখবে, সে সেভিংস করবে, সে কখনোই রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচ করবে না। ফলে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, বেড়াতে যাওয়া, হোটেল, রেস্টুরেন্ট, এগুলো বারবার আমি দেবমাল্যদার পয়েন্টটাতে হাইলাইট করবো যে এটার জন্য বারবার কিন্তু ইকোনমিস্টরা বলেছে যে মানুষের হাতে কিন্তু টাকা আসতে হবে, নত কিন্তু মানুষ কিনতে পারবে না। পারচেসিং পাওয়ার যদি আমাদের না বাড়ে, আমরা যদি কেনাকাটা না করতে পারি, রেস্টুরেন্টে না খেতে পারি, তার মানে বিজনেস সেটা দিলেও কিন্তু সে এসেনশিয়াল হচ্ছে যে গুডস, এসেনশিয়াল কমোডিটিসই কিনবে, এসেনশিয়াল ফুড আইটেমসই কিনবে বা মেডিসিন কিনবে, কিন্তু সে সেখান দিয়ে বেড়াতে যাওয়া, হোটেল বুক করা বা রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে যে সেটা হচ্ছে যে তার মধ্যে দিয়ে এফেক্টেড হবে না। কেননা হচ্ছে যে সেইটা দিলে সেটা তার সার্ভাইভালের হচ্ছে যে একটা ব্রেদিং। কিন্তু হচ্ছে যে যেটা দাদা বলছিলেন যে এন্টারটেনমেন্ট বা হোটেল, হসপিটালিটি, ট্যুরিজম, এই যে সেক্টরটা, এইটা কিন্তু হচ্ছে যে তার পরের ফেজে আসবে। আমার বেসিক নিড এনশিওর হবে এবং যেটা গভর্নমেন্টের কাছ থেকে যেটা এক্সপেক্টেড, স্টেট হোক সেন্ট্রাল হোক, সেটা যেটা এক্সপেক্টেড সেটা হচ্ছে মানুষের যে ফিয়ার সাইকোসিসটা তৈরি হয়েছে
এইটাকে কাটানোর জন্য যে আমি রাস্তায় বেরোচ্ছি, আমি করোনা এখন রেট অফ ইনক্রিজ আরো বেশি, ফলে আমার করোনা বাড়ছে এবং হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে রাস্তায় বেরোতে হচ্ছে, আমি প্রপার ট্রিটমেন্টটা পাবো, আমি হসপিটাল পাবো, আইসোলেশন পাবো, ভেন্টিলেশন পাবো, এই ট্রিটমেন্টটা পাবো, মেডিসিন পাবো, এইটা যদি গভর্নমেন্ট এনশিওর করতে পারে তাহলে মানুষের ভয়টা কমবে। কেননা করোনার সংক্রমণের হার যতটা মৃত্যু হার তার থেকে অনেক কম, মৃত্যু হার অল ওভার ওয়ার্ল্ড 2% কাছাকাছি রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে আপনার সেই ফিয়ার সাইকোসিসটা কাটাতে গেলে নর্মালসি রিস্টোর করার ক্ষেত্রে পোস্ট কোভিড যে আমরা অপারেশনাল যে পার্টগুলো নিয়ে আলোচনা করছি, সেইখানে ফিয়ার সাইকোসিসটা কাটাতে না পারলে কোনো ক্ষেত্রেই আপনি নর্মালসি রিস্টোর করবেন না। যার পয়সা আছে সেও রেস্টুরেন্টে গিয়ে খেলে হচ্ছে সংক্রমণের ভয় সে রেস্টুরেন্টে যাবে না, আজকে সে পার্সেল নিচ্ছে, আজকে সে হচ্ছে যে বাড়িতে রান্না করে খাচ্ছে। তো ফলে সেইখানে দাঁড়িয়ে যে লাক্সারির জন্য যেত, যে হচ্ছে যে মানে মেন্টাল রিক্রিয়েশনের জন্য যেত, সেই জায়গাগুলো ফিয়ার সাইকোসিসের জন্য ব্লক হয়ে গেছে। দেবমাল্যদাকে বলবো যে তাহলে সেই সমস্ত বিজনেস যারা করছে, হসপিটালিটি বিজনেস, ফিল্ম বিজনেস, হল বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, তারা কিভাবে মানে চালাবে? বিকজ ইট ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং ফর দেম। আবার তো ওখানেও আনএমপ্লয়মেন্ট আসছে, ওখানেও তো রিসেশন হচ্ছে। তো তাদের একটা কোনো ওয়ে আউট যদি তুমি বলতে পারো যে কি করলে তাদের বিজনেসটা একটু হলেও তারা বাঁচাতে পারবে। আমি তো বলছি আনএমপ্লয়মেন্ট না, মারাত্মক। আমি আপনাকে বলছি, আমি তো বর্ধমান যাই, আমার একটা কলেজ আছে, পালশির টোল প্লাজায় হচ্ছে 22 জনকে ছাঁটাই করেছে। টোল তো কবে খুলে দিয়েছে। আপনার হচ্ছে যে ইন্ডিয়া বুলস ছাঁটাই করেছে, আপনার হচ্ছে যে ওই যে ওরা রাস্তায় নেমে গেছে, ওই যে আপনার বিগ বাজারের হচ্ছে যে কর্মীরা। তো সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে, হোটেলে তো হচ্ছে যে কবেই হচ্ছে যে মুখে মুখে বলে দিয়েছে ছাঁটাই, হোয়াটসঅ্যাপে ছাঁটাই হচ্ছে। তো ফলে সেইখানে দাঁড়িয়ে এই মারাত্মক ক্রাইসিসটা রয়েছে এবং এই ক্রাইসিসটাকে হচ্ছে যে ওভারকাম করতে গেলে আমি বারবার বলছি যে সেইখানে দাঁড়িয়ে যে যার পয়সা আছে সেও যাবে না যদি হচ্ছে আমি ফিয়ার সাইকোসিসটা না কাটাতে পারি। আমি প্রপার চিকিৎসা পাবো, আমি প্রপার হচ্ছে যে করোনাকে হচ্ছে ওভারকাম করে উঠতে পারবো, বা আমার ইমিউনিটি গ্রো করার জন্য হচ্ছে হার্ড ইমিউনিটিটাকে হচ্ছে ক্ষেত্রে হচ্ছে করোনা সংক্রমণ হলে সেক্ষেত্রে আমার হচ্ছে যে মরে যাব না। না একদম ঠিক কথা বলেছে। মানুষ কিন্তু আজকে ভয়ার্ত, একটা ক্লাস যাবে না আমরা খুব ভালোভাবেই জানি। দেবমাল্যদা খুব ভালো কথা বলেছে যে একটা ক্লাস যাবে না আমরা জানি, কিন্তু তাদের হাতে টাকা নেই, তারা কিভাবে যাবে? কিন্তু যাদের কাছে টাকা আছে বা যারা যেতে পারে তাদের মধ্যে কিন্তু একটা ওই ভয়টা আছে যে আমার গেলে, আমার করোনা হয়ে গেলে আমাকে কে বাঁচাবে। তো ওই ভয়টা যদি তাদের মধ্যে কেটে যায়, ওই ভয়টা যদি কাটানো যেতে পারে, আমরা যদি ভালো বেড পাই, আমরা যদি ভালো ইনফ্রাস্ট্রাকচার পাই আরো ভালো, তাহলে মানুষের মধ্যে ভয়টা কাটবে। যদিও আমি দেখেছি আমাদের স্টেট গভর্নমেন্ট ভালো কাজ করছে, বাট আরো ভালো কাজ করলে ভালো। আমি আপনাকে বলছি, ধরুন নরমাল হচ্ছে যে ট্রিটমেন্টের ক্ষেত্রেও তো আমি গভর্নমেন্ট হসপিটাল যাই না, আমি প্রাইভেট হসপিটাল যাই, সেই আমি আমাকে দিয়ে বলছি, ঠিক আছে? তো আমার করোনা এফেক্টেড হলে আমি প্রাইভেট হসপিটাল যাব, যে প্রাইভেট হসপিটালে কোথাও 2টো, কোথাও 8টা, কোথাও 6টা হচ্ছে বেড অ্যালোকেট করেছে। সেইখানে গভর্নমেন্ট যদি ইম্পোজ করে যে তোমাকে অ্যাটলিস্ট 50টা করে করোনার বেড রাখতে হবে, তাহলে হচ্ছে যে তোমাকে এই ট্রিটমেন্ট এই পয়সার মধ্যে করতে হবে, এইটা যদি গভর্নমেন্ট ইম্পোজ করে তাহলে হচ্ছে যে সেইটা একটা বিষয় হতে পারে। গভর্নমেন্ট তো তার নিজের সেটআপে, আমি স্টেট গভর্নমেন্টের কথা বলছি, হ্যাঁ স্টেট গভর্নমেন্টে কিন্তু হয়েছে। আমি কিছু কিছু প্রাইভেট হাসপাতালকে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে এতগুলো বেড মানে করোনার জন্য রাখতে হবে, এটা কিন্তু হয়েছে স্টেট গভর্নমেন্ট। খুব কম। আমি নিজে হচ্ছে যে হেলথ সেক্টরের সাথে আমার রিলেটিভ, আমার মিসেস প্রত্যেকে যুক্ত বলে আমি আপনাকে বলছি যে গভর্নমেন্ট সেটআপে হয়েছে। মেডিকেল কলেজে বাড়লো, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে বাড়লো, পিজিতে বাড়লো, বাঙুরে হচ্ছে বাড়লো, 100 করে বেড গভর্নমেন্ট সেটআপে হু করে বাড়িয়ে দিয়েছে গভর্নমেন্ট, কিন্তু হচ্ছে প্রাইভেট হসপিটালকে রেগুলেট করতে পারেনি। আপনি যে বিদেশের দেশগুলোর কথা বলছিলেন, স্পেন বা জার্মান বা ফ্রান্স, সেখানে সমস্ত প্রাইভেট হসপিটাল গভর্নমেন্টের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। এই পিরিয়ডে গভর্নমেন্ট সমস্ত প্রাইভেট হসপিটালকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। ফলে সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে আজকে আমরা সেই হসপিটালগুলোকে হচ্ছে যে আমরা সেই ফেসিলিটিস দিতে পারিনি। ফলে পয়সাওয়ালা লোকও যে পয়সাটা খরচ করবে বা প্রপারলি সে যে ইনশিওর্ড হবে, সেই জায়গাটা তার হেলথ কেয়ারের ক্ষেত্রেও নেই। ফলে সেই হেলথ কেয়ারটা ইনশিওর্ড হলে, আজকে তো ক্রাইসিসটা হেলথ ইমার্জেন্সি, ফলে হচ্ছে যে এই, এবং আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখা উচিত আমাদের প্রত্যেকের, যে এই হেলথ ইমার্জেন্সিটার জন্য কিন্তু কার্ডিওলজি বা নেফ্রোলজি স্পেশালিস্ট লাগছে না। এই হেলথ ইমার্জেন্সিটা কিন্তু হচ্ছে যে এটা একটা কমিউনিটি লেভেল ডিজিজ। এইটা যে কিন্তু একটা হচ্ছে যে প্রিভেন্টিভ এবং সোশ্যাল মেডিসিন দিয়ে এইটাকে হচ্ছে যে আমরা এড়াতে পারি, এবং তার জন্য বেসিক্যালি দরকার এডুকেশন। আজকে যে কেরল মডেল হচ্ছে, বিবিসি অব্দি খবর করছে, কেরল
সাকসেসফুল হওয়ার তার প্রাইমারি কারণ একটা কিন্তু হচ্ছে যে কেরলের লিটারেসি রেট 99% এর উপরে। ফলে এইটা একটা কমিউনিটি লেভেল ডিজিজ, এইটাকে রেস্ট্রিক্ট করার জন্য আপনাকে এইটার থেকে প্রিভেন্ট করার জন্য আপনার এডুকেশন, হেলথ অ্যাওয়ারনেস, এটাকে বোঝানোর জন্য তার লিটারেসিটা খুব দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বা অন্যান্য স্টেট অনেক পিছিয়ে আছে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে গভর্নমেন্টের এই কাজগুলো, এবং আপনারা যেটা বা আমরা যেটা এক্সপেক্ট করছি যে কেন হচ্ছে যে মাইগ্রেন্ট লেবারদের কথা ভাবলো না, কি কেন অমুক করলো না। আচ্ছা, আজকে ইমার্জেন্সিতে ভাববে, অন্য সারা বছর ধরে কি কোনো সময় ভাবে? কোনো সময় কি গভর্নমেন্ট তাদের কথা ভাবে? ভাবে না। গভর্নমেন্টের যা ক্লাস ক্যারেক্টার, সেই ক্লাসের কথাই ভাবে। ফলে আপনাকে ক্লাস ক্যারেক্টার দিয়ে দেখতে গেলে, আমি যেটা হচ্ছে যে আমার সেক্টর দিয়ে ফিরে আবার শেষ করি, সেটা হচ্ছে যে ধরুন অনলাইন ক্লাস হয়েছে। অনলাইন ক্লাসের ক্ষেত্রে অনলাইন ক্লাস ইটসেলফ হ্যাজ ইটস ক্লাস ক্যারেক্টার। মাত্র হচ্ছে 18% পিপল হচ্ছে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছে টোটাল স্টুডেন্ট স্ট্রেংথের, ইনক্লুডিং স্কুল অল ওভার ইন্ডিয়া। মাত্র 18% স্টুডেন্ট হচ্ছে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছে। মানে বাকিদের কাছে এটাই নেই, মানে বাকিদের কাছে তারা অনলাইন ক্লাস করবার মতো তাদের কাছে পয়সা নেই, বা তারা ডেটাটা এফোর্ড করতে পারছে না। বেসিক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ডিভাইস, অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপ, তারপরে হচ্ছে যে তার নেট কানেক্টিভিটি, তারপর হচ্ছে তার ব্রডব্যান্ডের স্ট্রেংথ, তারপরে হচ্ছে তার রিচার্জ করার ক্ষমতা। এই সবটা নিয়ে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচার তারপর হচ্ছে যে সেটা ইউজ করা। এই যে মানুষ ওটিটি করে লাফাচ্ছে পাগলের মতো, ওটিটি রুল করবে, সিনেমা বন্ধ হয়ে যাবে। তো এটাও বুঝতে হবে যে ওই 18 আর 82% লোক কিন্তু এখন অব্দি আমরা যে ওটিটির কথাটা ভাবছি, সেটা আমরা মানে আমি আমাদের বাংলা চলচ্চিত্রের শুধু কথা বলছি, যে আমরা বাংলার ক্ষেত্রে তো ভাবছি, তো বাংলার ক্ষেত্রেও কিন্তু এই পার্সেন্টেজটা লাগু হয়। আমাদের কিন্তু সিনেমার জন্য ভাবতে পারে, সিনেমাটা কিন্তু একটা হিউজ রিচ আছে এখন অব্দি গ্রাম বাংলাতে, বিকজ বহু লোক কিন্তু ওই ইন্টারনেটটা অ্যাভেল করতে পারে না, বা বহু লোকের কাছে কিন্তু ফোন থাকলেও ওই ইন্টারনেটটা খরচ করতে পারে না। তারা কত ছবি দেবে, এটা কিন্তু ভালো পয়েন্ট বলেছে। ইনফ্যাক্ট এডুকেশনের ক্ষেত্রেও গ্রামে আপনি যাত্রার অডিয়েন্সটা দেখুন, শুধু মফস্বলে গ্রামে যাত্রার অডিয়েন্স দেখুন, তারা যাবে নেটফ্লিক্সে? কোনোদিন না। সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে আপনার শুধু শহর বা শুধু মাল্টিপ্লেক্স দিয়ে বিচার করলে এটা ভুল হবে। ঠিক আছে, আমরা আপনার হচ্ছে যে যদি ট্রান্সপোর্টের সমস্যা নিয়ে আজকে এত ইস্যু হতো না, যদি গাড়ি চড়া মানুষের সংখ্যাটা হচ্ছে যে দেশে বেশি হতো। গাড়ি চড়া মানুষ বা চার্টার্ড হেলিকপ্টারে চড়া মানুষের সংখ্যাটা দেশে খুব কম। ফলে ভাবতে গেলে বেশি সংখ্যক মানুষের হচ্ছে যে অসুবিধাটা নিয়ে ভাবতে হবে। সেটা নিয়ে সরকার ভাবলে হচ্ছে যে কোনো ক্ষেত্রেই এই ডিসিশন নিত না। আজকে আরেকটা জিনিস জানুন, ইউজিসি প্রায় একটা কারিকুলামের 30 থেকে 40% বলছে, এরপর পোস্ট কোভিডেও বলছে 30 থেকে 40% অনলাইনেই ইমপ্লিমেন্ট হবে। অনলাইনটা আপনার হচ্ছে যে একটা মেন স্ট্রিম কনভেনশনাল ক্লাসরুম টিচিং এর একটা হচ্ছে যে আপনার সাপ্লিমেন্টারি বা এডিশনাল একটা সিস্টেম হিসেবে ছিল, কিন্তু এখন সেটার একটা প্যারালাল সিস্টেম করে ওরা গড়ে তুলতে চাইছে, যেটা খুব মারাত্মক হচ্ছে যে ডিসক্রিমিনেশন ডেকে আনবে। একটা ক্লাসরুমে একটা গরিব ছেলে এবং বড় লোকের ছেলে পাশাপাশি বসলে টিচার যখন পড়াচ্ছে, নলেজ শেয়ারিংটা কিন্তু দুজনের জন্য ইকুয়াল হয়। কিন্তু যেই আপনি অনলাইন ক্লাসরুমে স্টাডিতে চলে যাবেন, ডিসক্রিমিনেশনটা মারাত্মকভাবে বাড়বে। এটা কিন্তু খুব ভালো পয়েন্ট, এটা না এই যে এটা কিন্তু ভালো পয়েন্ট একটা কথা বলেছে আমার খুব কাছের মানুষ, এবং আমি খুব রেসপেক্ট করি ওনাকে, ডক্টর দেবী শেঠি বলেছিলেন যে আমাদের একটা ধারণা যে ডাক্তার তারাই হতে পারে যারা ভীষণ ধনী। এটা একটা ধারণা, কিন্তু আমাদের অনেকজনের এটা ধারণা আছে যে বড়লোকি ফ্যামিলি থেকে আসবে তারা কিন্তু ডাক্তার হতে পারে, বাট অ্যাকচুয়ালি নয়। অনেক রুরাল সেগমেন্টে এমন এমন মানুষ আছে, এমন ছেলেপিলে আছে যারা কিন্তু খুব ভালো মেডিকেল, কিন্তু তারা কিন্তু অপরচুনিটি পায় না। আজকে এটা কিন্তু দেবমানদা বললো যে এই ডিসক্রিমিনেশনটা হলে কিন্তু খুব সমস্যা, কারণ গ্রাম বাংলার বহু ছেলে আছে, আমি তার জন্য বলছি না শহরে ছেলে নেই, শহরে অবশ্যই আছে, কিন্তু গ্রাম বাংলার কিছু প্রত্যন্ত গ্রাম বাংলায় মানুষ আছে যারা কিন্তু ভালো, যারা কিন্তু ট্যালেন্টেড। এবং ইভেন আমাকে বলেছে ডক্টর দেবী শেঠি একটা ইন্টারভিউতে বলেছেন উনি, যে আমাদের কলিগসরা এরকম আছে যারা কিন্তু গ্রাম বাংলা থেকে উঠে আসা, তারা কিন্তু ওই লেভেলে ইনফ্রাস্ট্রাকচার ওই সময় পায়নি। মেডিকেল সায়েন্স পড়ার জন্য একটা ধারণা হচ্ছে প্রচুর টাকা খরচ, ও বাবা ডাক্তার হতে তো এত খরচ লাগবে, সেটা কিন্তু আমাদের এখানে আমাদের একটা ধারণা হয়ে গেছে, কিন্তু সেই ধারণাটা কিন্তু ভুল। যদি ট্যালেন্ট থাকে সে অবশ্যই ডাক্তার হতে পারবে, কিন্তু সেটার জন্য কিন্তু আমাদের সরকারকে এবং এই যে ডিসক্রিমিনেশনটাকে বন্ধ করতে হবে, কারণ একটা গ্রামের ছেলে যে এডুকেশনটা পাবে একটা শহরের ছেলেও সেই এডুকেশনটাই পাওয়া উচিত। আবার আরেকটা জিনিসও বুঝুন, আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে
ট্রেনিং, প্রশিক্ষণ আর শিক্ষণের মধ্যে পার্থক্য আছে। একটা ট্রেনিং, তাতে কতগুলো মডিউল আমি শেষ করে দিলাম, আমার ট্রেনিং কমপ্লিট। কিন্তু হচ্ছে যে আমি একটা এডুকেশনকে যখনই অনলাইনে নিয়ে যাচ্ছি, সেখানে ছাত্র শিক্ষক সম্পর্কের যে প্রশ্ন, আমি শিক্ষক ছাত্রের কাছে রোল মডেল, সেইখানে দাঁড়িয়ে ছাত্র শিক্ষক সম্পর্ক বিয়ন্ড কারিকুলাম আমাকে অনেক কিছু দেয়। সেইখানে দাঁড়িয়ে আজকে একটা ছাত্রের গ্রুমিং এর ক্ষেত্রে ক্লাসরুমের গুরুত্ব, ক্যান্টিনের গুরুত্ব, হোস্টেলের গুরুত্ব, এটাকে অস্বীকার করা যায় না। আমি একটাই কথা দেবমাল্যদার কথাতে বলবো, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ যদি ভালো না হয়, কখনো একজন স্টুডেন্ট ভালো মানুষ হতে পারে না। আমি মনে করি টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট। কোনো গুরুত্ব থাকছে না, অনলাইনে হয়ে যাচ্ছে, ভূমিকা নেই, কিছু ভূমিকা নেই, একটা মেকানিক্যাল লাইফ হয়ে যাচ্ছে, মেকানিক্যাল। এটা শুটিং করার মতো। এই যে এখন যারা শুটিং করছে, এটা অনির্বাণও একমত হবে, ওই যে বিভিন্ন রকম জায়গাতে আমরা ওই শুট করছে, এখানে বাড়িতে বসে শুট করছে, ওখানে বাড়িতে বসে শুট করছে, কিছু নেই, মাথা মুন্ডু নেই। আমি সেটাকে খারাপ বলবো না, সেটা অবসর সময়ের জন্য ঠিক আছে, বাট দ্যাট কান্ট বি অ্যান অল্টারনেটিভ। অনির্বাণও আমার সঙ্গে একমত হবে। কি বলছো অনির্বাণ? একদমই সেটা তো বটেই, ওটা কখনো কান্ট বি অ্যান অল্টারনেটিভ, এটা হতেই পারে না। তবে এটা মানে অ্যাকচুয়ালি এই যে প্রথম যেটা নিয়ে আমাদের শুরু করছিলাম, দেবমালা থেকে জিজ্ঞেস করতে, যেটা যে ওয়ার্ক ফ্রম হোম, যেটা অ্যাকচুয়ালি আমি পার্টিকুলার মানে পার্সোনালি আমি যে কাজটা করি, রাইটার ডিরেক্টর, সেখানে আমার কিন্তু 50% কাজ ওয়ার্ক ফ্রম হোম। কারণ আমাকে প্রথমে একটা কনসেপ্ট বানাতে হয়, তারপরে সেটাকে ডেভেলপ করতে হয়, তারপরে একটা স্ক্রিন প্লে করতে হয়, তারপরে সেটা একটা প্রি প্রোডাকশন করতে হয়, তারপরে গিয়ে সেটা আমরা শুটিং এ যাই। তো একজন যে রাইটার ডিরেক্টর, পার্টিকুলারলি এটা শুধুমাত্র আমি আমার জন্য বলছি, আই পার্সোনালি আমার কাজটা, সেখানে কিন্তু অনেকটা পার্ট মানে তুমি বলতে পারো অনির্বাণ, আমি একটা পয়েন্ট বলবো, তুমি বলতে পারো, আমার পার্সোনালি কোনো প্রবলেম হয় না, তুমি বলতে পারো, তুমি কিছুটা কাজ ওখান থেকে চলে। কি যখনই আমি বলি, শোনো না, আমি বলি তোমার এই কাজের ক্ষেত্রে তুমি স্ক্রিপ্ট লিখতে পারবে, তুমি প্রি প্রোডাকশনে আর্টিস্টদেরকে হয়তো তোমার যদি চেনা জানা থাকে তাকে বুক করতে পারবে, অ্যাডভান্স হয়তো করতে পারবে, খুব ভালো। বাট তুমি কিন্তু প্রি প্রোডাকশনে রেকি করতে পারবে না, কারণ তোমাকে রেকি করতে হবে, তোমাকে বেরোতে হবে তার জন্য। তোমাকে আমি 30% বলবো, তুমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে, 70% উইল বি আর লেফট ওভার। না 70% না, কেন বলছি, আমি শুধু রাইটার ডিরেক্টর, যেহেতু রাইটার ডিরেক্টর, সেখানে একটা স্ক্রিপ্টটা তো পুরোটাই হয়ে যাচ্ছে, ওইটা 100% ওই জবটা আমার হয়ে যাচ্ছে। আর এই যে রেকি কথা বললে, আমার এই লকডাউনের সময় আই হ্যাড আ স্কেডিউল টু ঝাড়খণ্ড, চাকরি বাইরে, ওখানে আমার যাওয়ার কথা ছিল ফর লোকেশন রেকি। আমার 22 তারিখে যাওয়ার কথা ছিল, একটা পুরো স্কেডিউল ছিল আর কি, আমি ঝাড়খণ্ডে যাবো, আমার পুরো মানে ফর লোকেশন রেকি ফর আফেল। তো সেটা পুরোটা চৌপাট হয়ে গেল। এটা আমরা কবে যাবো ওখানে সেটা কিছু জানি না। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, আমরা এন্ড করছি। আচ্ছা শাকিল ভাই কিছু বলতে চাইছে, শাকিল ভাই বলো। আমি এটাই বলবো কি, এখন যে এই লকডাউন লাগার পরে, ইয়ার আগে কি ছিল কি, কাজের গভর্নমেন্টের যে শিডিউলটা ছিল, এই শিডিউলটা কমপ্লিট চেঞ্জিং করতে হবে। চাहे वो एग्रीकल्चर মুডের কাজ হোক, ইয়া ইন্ডাস্ট্রিজের হোক, ইয়া নানা রকম যত ভাবে কাজটা করবে, গভর্নমেন্টকে কমপ্লিট শিডিউলটা চেঞ্জ করতে হবে। না যদি চেঞ্জ হয়, তো আগের কাজটা, লকডাউনের পরের কাজটা, দুটাতেই অনেক ডিফারেন্স হবে। ওই জন্য গভর্নমেন্টকে দেখতে হবে কি কোন ক্ষেত্রে কিভাবে কাজটা ডেভেলপ হবে, আর ওখানের পাবলিকের আমি কোঅপারেট করতে পারবো। এটা গভর্নমেন্টকে একটা উনাকে সার্ভে করতে হবে, আর ওই সার্ভের মাধ্যমে উনাকে ওই সাইডে ও গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট আছে, ওটার মাধ্যমে উনাকে কাজটা কমপ্লিট করাতে হবে, তবে ডেভেলপ করতে পারবে, না হলে অনেক অসুবিধা হবে। হ্যাঁ, তবে লেকিন একটা জিনিস বলবো, ভগবানকে প্রার্থনা করব কি আজ এই লকডাউনের মাধ্যমে প্রত্যেকটা ঘরে নিজে মানুষে একটা সময় দিয়েছে, আর ঘরের যে অসুবিধাটা, ছেলার হোক, মেয়ে হোক, या আপনার পুরা পরিবার, মাদার ফাদার হোক, ওয়াইফ হোক, একটা জীবনের কিভাবে পারিবারিক জিতে হবে, এটা খুব সুন্দর শিখিয়ে দিয়েছে। একদম খুব দামি কথা। মানে
এটা শাকিল ভাই আমার লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে দিল যে আমি যদি তোমাদের জিজ্ঞাসা করতাম যে লকডাউনে তোমরা কি কি শিখলে, লকডাউন তোমাদেরকে কি কি শিখিয়ে দিয়ে গেছে। যেমন আমাকে একটা ভালো হোস্ট বানিয়ে দিয়ে গেল লকডাউন, ভালো করেছে আমাকে লকডাউন রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা শিখিয়ে দিয়ে গেল ভালোভাবে। আমাকে লকডাউন ফ্যামিলির সঙ্গে আরো বেশি টাইম দেওয়ার সময় করে দিল এই লকডাউন। ইনফ্যাক্ট নেচারকে আমরা বেশি প্রায়োরিটি দিই না। আজকে আমরা বুঝতে পারছি নেচার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লান্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রাইট নাও। আপনারা যতটা পারুন গাছকে ভালোবাসুন, গাছ পুতুন। আপনাকে বলছি সন্দীপ বাবু, আমি আমার 200 একর জায়গাতে আমি প্রেজেন্ট টাইম এখানে যে আমাদের ডিএম তারপরে ডিডিসি উনি পরশুদিন নিরীক্ষণ করেছিল, আর পুরা ওই 2 একর জায়গাতে ফলের বাগান লাগিয়ে হয়েছে আমার। বাহ ফ্যান্টাস্টিক। আমি আরেকটা পয়েন্ট বলবো শাকিল ভাই, সেটা ধন্যবাদ দিব যে আপনি এই মাধ্যমে অনেকটা জিনিস আমাদেরকে জানলো, আর এক নতুন নতুন বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপে দেখছি, আর আজকে এই 3 বন্ধুর সঙ্গে আমার একটা কথা হচ্ছে লাইভ কাস্টে। আপনার এটা অনেক ধন্যবাদ। না ধন্যবাদের কিছু নয়। আমি সবাইকে বলবো যে নেচারকে ভালোবাসতে হবে, বেশি পরিমাণে প্লান্টেশন করতে হবে। কারণ এখন আমরা খুব বড় অবস্থা, মানে খুব চাপের মুহূর্তের মধ্যে আছি। কারণ দেবমাল্যদা তারপরে অনির্বাণ জানে যে আমাদের এখানে কিছুদিন আগে আমফান একটা ঝড় গেছে, প্রচুর গাছ কিন্তু পড়ে গেছে। মানে টোটাল আমার সঙ্গে এস্টিমেশন হয়েছে 15,000 গাছ শুধুমাত্র কলকাতায় পড়েছে। তো সেটা আজকে ভাবা যায় না কতটা পরিমাণে অক্সিজেনের ল্যাক হবে। আর একটা বড় গাছ যে অক্সিজেন দিতে পারে, ছোট গাছ কখনো দিতে পারবে না। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে কিন্তু শুধুমাত্র সরকারের উপরে নির্ভরশীল নয়, আমাদেরকে নিজেদের বাড়িতেও কিন্তু গাছ পুঁততে হবে। যতটা পারবো প্লান্টেশন করব, যতটা পারবো গাছকে ভালোবাসবো। বিকজ গাছ বাঁচলেই আমরা বাঁচবো। অক্সিজেন ভালো নেব আর গাছ কেটে দেবো, সেই কনসেপ্ট নিয়ে এখন আর চলবে না। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি হাইলাইট করবো। আই উইল রিকোয়েস্ট অল দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড কি do take proper precautions, because precautions is better than cure. I will request everybody to wear N95 mask or any kind of mask which is affordable or available for you. Do maintain physical distancing, not social distancing. I repeat, physical distancing maintain করবেন, social distancing নয়। কারণ আজকের দিনে দাঁড়িয়ে social distancing হয় না। এই যে আমরা physical distancing with social solidarity, physical distancing with social solidarity, সোশ্যাল সলিডারিটি একদম কারেক্ট বলেছি। সোশ্যাল সলিডারিটি একদম কারেক্ট পয়েন্ট বলেছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউ সোশ্যালি ডিস্টেন্স নই, কারণ আমরা একটা ভালো প্রোগ্রাম করে ফেললাম ফিজিক্যালি ডিস্টেন্স থেকে। তো আমাদের মধ্যে একটা সোশ্যাল বন্ডিং অলওয়েজ থাকে। এইভাবেও আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কিন্তু কাজ করতে পারি। যতটা নিজেকে প্রোটেক্টেড রাখা যায় সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর ডু স্যানিটাইজ ইয়োরসেলফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ডু লিসেন টু হোয়াট হায়ার অথরিটিজ আর সেইং। জাস্ট নিজের ব্রেনটাকে মনে করুন না একটা ফোনের মতো, একটা ফোনের মতো আমার হাতে আছে ফোনটা, ফোনের সফটওয়্যারটাকে আপডেট করে দেবো বাস। আর অপরচুনিটি অবশ্যই আসবে। একটা অন্ধকার দিনের অন্ধকার একটা রাতের পরে কিন্তু একটা সুন্দর দিন অলওয়েজ আসে। আমি বিশ্বাস করি যেমন ভাবে আমরা আজকে নেগেটিভ সাইডগুলো বলেছি, আমি কিছু পজিটিভ সাইডও হাইলাইট করতে চাই। আমাদের কিন্তু চায়না থেকে বহু কোম্পানি ইন্ডিয়াতে আসছেন, খবর পেয়েছি। তো ইন্ডিয়াতে যদি তারা আসে তো সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। আমি শুনেছি ভিয়েতনামে অলরেডি কিছু কোম্পানি যাচ্ছে। তো ওখানে ভিয়েতনাম গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণে তাদেরকে সুবিধা দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে কাজ করার জন্য। তো আমি বলবো ইন্ডিয়ান গভর্নমেন্টও তাদেরকে অবশ্যই দিবে সেই অপরচুনিটিটা, যাতে এখানেও ফ্লারিশ করে। আর এখানে কিছু এই সময়টা এরকম একটা বাজে সময় আছে, এর পরবর্তীকালে আনএমপ্লয়মেন্টটাও কেটে যাবে আর প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেট করবে। তখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু বেনিফিটেড হবে। কারণ একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবা মানেই হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। আজকে আমাকেও কিন্তু দেবমাল্যদার ইন্ডাস্ট্রি কথা ভাবতে হবে, মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, দেন এডুকেশন ইন্ডাস্ট্রি, দেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রিটা তো যেহেতু দেবমাল্যদা আমি আছি, দুজনেই আছি, তো ওটা আমাদের মিউচুয়াল। তো দেবমাল্যদাকেও কিন্তু আমাদের কথা ভাবতে হবে। আবার সেম শাকিল ভাইয়ের কথা আমাদেরকে ভাবতে হবে, শাকিল ভাইয়ের ইন্ডাস্ট্রি কথা ভাবতে হবে, শাকিল ভাইকে আমাদের ইন্ডাস্ট্রি কথা ভাবতে হবে। আর অনির্বাণ আর আমি যেহেতু একই ইন্ডাস্ট্রি আছি, তো আমাদেরকে তো নিজেদের কথা ভাবতেই হবে। প্লাস সেটাই বিশ্বাস করি যে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। দ্যাটস দ্য অনলি ওয়ে উই ক্যান সার্ভাইভ অ্যান্ড হিউম্যানিটি কামস ফার্স্ট। আমার শুরুতে একটাই বক্তব্য মানুষের কাছে, আমার বক্তব্য একটু অ্যাওয়্যার হন, একটু সচেতন হন, একটু মানুষের পাশে দাঁড়ান। ক্রিটিসাইজ করাটা খুব ইজি, আর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। ইট ইজ ভেরি ইজি টু ক্রিটিসাইজ আ পারসন, বাট ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক ইন রিয়েল ইন গ্রাউন্ড ফর আ পারসন।
কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা ফেসবুকে কোনো কিছু লিখেই দিতে পারি, ফেসবুকটা হয়ে গেছে বিচার সভা। একটা মনে হয় যেন কেউ সকালবেলা উঠে তাজ বেঙ্গলে ডিনার করতে যাচ্ছে, একজন লিখেছে, ভুল করে লিখেছে যে আমি ইটিং ডিনার অ্যাট তাজ বেঙ্গল, তখন তার টাইম হচ্ছে সকাল 8টা, মানে সে ভুল করে ব্রেকফাস্টটা ডিনার করে ফেলেছে। মানে তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াটা যে আমি তাজ বেঙ্গলে খাচ্ছি। দ্যাট ইজ নট দ্য থিং। আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছে যতই টাকা থাকুক বা টাকা না থাকুক, আপনি তাজ বেঙ্গলে খেতে পারবেন না। স্ট্যাটাস সিম্বল শো করার জায়গা নয় ফেসবুকটা। ফেসবুকটার কিন্তু আপনি অনেক পজিটিভভাবে ইউজ করতে পারবেন। মানুষকে অ্যাওয়্যার করুন, ভালো কিছু করুন, পজিটিভ কিছু করুন, দুটো মানুষকে হেল্প করুন। যারা সোশ্যাল মিডিয়াতে ছবি দিচ্ছে হেল্প করে, আমি তাদেরকেও কুর্নিশ জানাই। আমি একটা কথা দিয়ে শেষ করি। হ্যালো, যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ছবি দিচ্ছে তাদেরকে আমি কুর্নিশ জানাই। তারা দিচ্ছে, তারা মানুষকে হেল্প করছে, তারা কিন্তু নিজেদের পাবলিসিটির জন্য করছে না, তারা কিন্তু করছে টু মোটিভেট দ্য আদার্স। আপনারা করতেই পারেন। আবার কিছু কিছু মানুষ বলেছে যে আমরা ছবি দেবো না, আমরা সেই মানুষটা যে গরিব মানুষ তাকে আমি তার গরিবত্ব দেখাতে চাইবো না। আমি দুটোকেই রেসপেক্ট করি কথা। আপনারা যেভাবে হোক, আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা করে মানুষকে হেল্প করুন, নিজেদের মধ্যে ঝামেলা করবেন না আর মানুষকে ক্রিটিসাইজ করবেন না। আমি একটা কথা বলেই আজকে এবার আমার অনুষ্ঠান শেষ করব, সেটা হচ্ছে আমি আমার গেস্টদেরকে বলি, আই উইল সে 1 2 3, আমি 1 2 3 বলবো, অ্যান্ড উই উইল সে টুগেদার, উই শ্যাল ওভারকাম। We shall overcome what? We shall overcome this pandemic scenario. We shall overcome this economic crisis. We shall overcome all the negativities. We shall overcome all the boundaries in our life. We shall overcome all the negative associations which are there with us. আমি একটা কথাই আপনাকে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো। তার মধ্যে দিয়েই মানব সভ্যতা সমাজের বিকাশ হয়েছে, খুনোখুনি হিংসার মধ্যে দিয়ে হচ্ছে যে হয়নি। কিন্তু আমার যেটা এই সিচুয়েশনকে ওভারকাম করার জন্য স্পেসিফিক বক্তব্য, যে অনির্বাণদার সিনেমা বেরোলো, আমি হচ্ছে যে ছাত্রদের বাসে করে নিয়ে গিয়ে হল ভরিয়ে দিলাম। আপনার হচ্ছে ফেসবুক পেজে আমি 2000 ছেলেকে দিয়ে লাইক করিয়ে দিলাম। কিন্তু হচ্ছে যে এইটা দিয়ে হচ্ছে যে বিজনেস মডেল সাকসেসফুল হবে না, সেটা হচ্ছে যে এইটা দিয়ে হচ্ছে সলিডারিটি দেখানো হবে। কিন্তু আমার যেটা স্পেসিফিক বক্তব্য, যে এই সিচুয়েশনে জনকল্যাণকর রাষ্ট্রের ভূমিকা নিয়ে রাষ্ট্রকে, সরকারকে মানুষের পাশে দাঁড়াতে হবে। না হলে হচ্ছে যে এই সিচুয়েশন আমরা ওভারকাম করে নরমালসিতে আসতে পারবো না। বহু মানুষ হচ্ছে যে তার স্ট্যাটাস থেকে, তার হচ্ছে যে জীবন জীবিকার সংগ্রাম থেকে, ফলে সেইখানে দাঁড়িয়ে গভর্নমেন্টকে ভূমিকা নিতে হবে। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যৌথভাবে ভূমিকা নিতে হবে। শুধু কে কত দান করলো আর কে কত সাহায্য করলো এই ব্যক্তিগত উদ্যোগের বাইরে, যেহেতু সমাজকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে সরকার আমাদের প্রতিনিধি, তাদেরকে আমাদের কথা ভাবতে হবে। একদম একদম। সরকার অবশ্যই মানবিক সরকার, আমাদের স্টেট গভর্নমেন্ট অবশ্যই ভাবে, এবং আমি ভাববো যে কেন্দ্র সরকারও অবশ্যই ভাববে। সবাইকে নিয়েই চলতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, এবং সরকারকে তো ইন্টারভেন করতেই হবে। সরকারের সঙ্গেও আমাদেরকেও আমাদের পাশে দাঁড়াতে হবে, আমি সেটাই মিন করেছিলাম। আর আমরা এবার আমাদের অনুষ্ঠানটা শেষ করবো। উইল সে টুগেদার, উই শ্যাল ওভারকাম টুগেদার, দ্যাট ইজ দ্য অনলি থিং। আমি 1 2 3 বলবো, আমরা সবাই উই শ্যাল ওভারকাম করবো। বাট বিফোর দ্যাট আই উইল লাইক টু থ্যাংক Mr. Dev Mallo, I would like to thank Anirban, I would like to thank Mr. Shakil Bhai for joining me only at Just News Talking Straight with Sandeep. এত রাত্রেবেলা তোমরা আমার সঙ্গে জয়েন করে এত সুন্দর একটা শো করলে, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, মাঝে মাঝে নেটওয়ার্ক শোনা যাচ্ছিল না, এই কথা শোনা যাচ্ছিল না, বাট তাও আমরা কিন্তু এই নেটওয়ার্ক প্রবলেমটাকে জয় করেছি, ওভারকাম করেছি। তো আমি বিশ্বাস করি আমরা সমস্ত রকম প্যান্ডেমিককে জয় করবো। একটু পজিটিভ ভাববো, মানুষের পাশে থাকবো আর সবাইকে নিয়ে চলবো, তাহলে উই শ্যাল ওভারকাম এমনি হয়ে যাবে। তো আমরা 1 2 3 বলবো and we shall overcome করব। 1 2 3, we shall overcome. Yes, that is the positivity I expected from my guest only at Just News Talking Straight with Sandeep. আর আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দেব আমাকে জয়েন করার জন্য। আপনারা প্রত্যেকে জয়েন করেছেন, দেব মাল্লো দা, শাকিল ভাই and অনির্বাণ। আমি আবার রিপিট করি, তোমরা জয়েন করেছো বলে এত সুন্দর একটা শো হলো। দেব মাল্লো দা অনেক তথ্য আমাকে দিয়েছে আজকে শোতে, এটাকে আরো মানে ভায়াবল তথ্য যেগুলো আমরা জানতাম না সেগুলো বলেছে। অনির্বাণ একটা অন্য সেগমেন্ট তুলে এনেছে, খুব ভালো লাগলো। আর শাকিল ভাই তো অনেক কথা বলেছে যেগুলো এখন এই লকডাউন উঠে যাওয়ার পরের এই ঘটনা, সেগুলোকে তুলে ধরেছে। তো আমার প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা যে তোমরা আমার শোতে এসেছো, টাইম দিয়েছো। আর কিছু মানুষ যদি এই শোটা দেখে অ্যাওয়্যার হয় তাহলে কিন্তু আমাদের শোটা হিট।
আমি বিশ্বাস করি অ্যাওয়ারনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কিছু মানুষ সচেতন হোক, অ্যান্ড অবশ্যই সরকারের কাজ করবে, সরকার অবশ্যই মানুষের পাশে দাঁড়াবে। বিকজ সরকার যদি না দাঁড়ায়, সরকার হচ্ছে আমাদের অভিভাবকের মতো, আমাদের ফ্যামিলির প্যারেন্টসদের মতো। এই সময় দাঁড়িয়ে সরকারকে কিন্তু আমাদেরকে হেল্প করতেই হবে, তারা যথাযথ করছে, আরও করবে আমি আশা করি। যে যে জায়গায় ভুল হচ্ছে সেগুলো আমাদেরই দায়িত্ব তাদেরকে বলা, তাদেরকে আইডিয়াস দেওয়া, কারণ তারাও তো আলটিমেটলি মানুষ, তাদেরকেও কিন্তু তাদের দিকটা একটু বুঝিয়ে দিতে হবে। সেই জন্য সেই জায়গাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, আর আমি মনে করি সব কিছু ভালো হবে। আর একটা আমরা সুন্দর সময়ের দিকে এগোচ্ছি, পজিটিভ জায়গার দিকে এগোচ্ছি, পজিটিভিটি নিয়েই আমরা এগোবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি অনলি এট জাস্ট নিউজ টকিং স্টেট উইথ সন্দীপ। আর আমি আমার অডিয়েন্সদেরকে অসংখ্য ধন্যবাদ দেবো যে বিকজ অফ ইউ আই এম হিয়ার টুডে, বিকজ অফ ইউ আই এম ডুইং দিস শো। অডিয়েন্সরা আমাকে যদি এভাবে ভালো না বাসতো তাহলে আমি শোটা করতে পারতাম না। আমি আবার অডিয়েন্সদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্সেস ফর লাইকিং মি সো মাচ ইন মাই শো। তোমরা আছো বলেই আমি আছি। ওই আবার বলবো যেদিন পছন্দ হবে না সেদিন চলে যেতে হবে। তো আশা করি এখন পছন্দ হচ্ছে তাই আছি, ওই সিনেমার মতো, ঠিক আছে? তো সেটাই আমি বিশ্বাস করি, অনির্বাণও সেটা বিশ্বাস করে, সবাই আমরা সেটা বিশ্বাস করি বিজনেসের ক্ষেত্রেও তাই। অডিয়েন্স কাস্টমার সেটাই হচ্ছে শেষ কথা, সব বিজনেসের ক্ষেত্রেই সেটা, এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা, এবং পলিটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সেটা। অডিয়েন্সের সে দ্য লাস্ট থিং, পাবলিক হচ্ছে, জনতা হচ্ছে আমাদের শেষ কথা। তো যতক্ষণ জনতা আছে, জনতাকেও স্যালুট জানাই। জনতাই ভগবান হ্যাঁ, জনতাই সব কুছ হ্যাঁ, জনতার জন্যই স্যালুট। কারণ আজকে ইন্ডিয়াও কিন্তু যথেষ্ট পরিমাণে আমি দেখবো, আজকে তো আমরা তো লকডাউনটা মেনটেন করেছি, আমরা তো আজকে সভ্যভদ্রভাবে লকডাউনটা মেনটেন করেছি। তো আমি মনে করি এই যে পপুলেশনটা কিন্তু মেনটেন করেছি, তো আমাদের পক্ষে কিন্তু মেনটেন করাটা ইজি ছিল না। তো আমরা যেহেতু মেনটেন করেছি, তো আমি প্রত্যেকটা মানুষকে যারা মেনটেন করেছে লকডাউন, তাদেরকে আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই। বিকজ তাদের জন্যই কিন্তু আমাদের অন্তত পক্ষে করোনাটা ওই লেভেলে, মানে ওই সময় বাড়িনি, লকডাউনটা তারাও মেনটেন করেছে। কিছু সংখ্যক লোক মানেনি, সেটা আমরা জানি খুব ভালোভাবে, তাদের জন্য বেড়ে গেছে, কিন্তু যারা মেনটেন করেছে তাদেরকে আমি স্যালুট জানাই। এই বলেই আমি আমার অনুষ্ঠান শেষ করব। আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আসছি, অনলি এট জাস্ট নিউজ টকিং স্টেট উইথ সন্দীপ। ততক্ষণ স্টে টিউনড উইথ আস। আপনারা আমাদেরকে এভাবেই ভালোবাসুন, সঙ্গে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।